প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সকালে উঠে মেডিকেলের জন্য রেডি হয়ে নিল সারা, আর আরিশ রেডি হয়ে নিল অফিসের জন্য। কাজের লোক এসে সব কাজ করে মাত্রই বেরিয়ে গেল। এই কাজের লোক আরিশ রেখেছিল তার জন্য খাবার রান্না করতে আর ঘরের টুকিটাকি গোছগাছ করতে। সারা আসার পরও তিনি আছেন। রান্না বাড়া মোটামুটি সে কাজের লোকই করে। সারা আর আরিশ রেডি হয়ে নিচে চলে এলো। সারাকে রেখে আরিশ আর তার বাইকটা পার্কিং লট থেকে বের করে আনলো। বাইকটা নিয়ে বাসার সামনে যেখানে সারাকে সে দাঁড় করিয়ে গিয়েছিল সেখানে সারাকে পেল। পাবেই বা কী করে, কারণ সারা আরিশ চলে যাওয়ার সাথে সাথে রিক্সা পাওয়ার জন্য হাঁটা শুরু করে দেয়। সেজন্যই আরিশ সারাকে বাসার সামনে দেখেনি। তবে সে বাইকটা নিয়ে অল্প কিছু দূর যাওয়ার পরই সারাকে দেখতে পেল। সে দ্রুত তার ব্যাগটা সারার সামনে দাঁড় করিয়ে নিল। হঠাৎ এমন কাজ করে সারা খানিকটা চমকে উঠে আরিশকে এক প্রকার ধমকের সুরে বলল, এটা কোন ধরনের অভদ্রতা? এভাবে হুট করে আমার চলার পথে বাইক থামানোর মানেটা কি? আরিশ মাথার থেকে হেলমেটটা খুলে সারার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি আমাকে না বলে চলে এসছো কেন? আর ওয়েট করলে না কেন আমার জন্য? বলার কি আছে, একসাথে নিচে নামলাম, তার মানে তো এইটাই দাঁড়ায় যে আপনার মতো আমিও আমার গন্তব্যে যাব। আর ওয়েট করার তো কোনো কারণও দেখছি না। আপনি আপনার অফিসে যাবেন আর আমি আমার কলেজে যাব। তো তোমাকে আমি পৌঁছে দিয়ে আসবো না? সারা চোখ বড় বড় করে বলল, সে কি, আমাকে পৌঁছে দিতে যাবেন কেন? আজব তো, এ আবার কেমন প্রশ্ন? তোমাকে কলেজে পৌঁছে দেওয়া আমার কর্তব্য, আর আমি থাকতে শুধু তুমি রিক্সা ভাড়া খরচ করে কলেজ যাবে কেন? সারা চোখে মুখে সামান্য বিস্ময় প্রকাশ করে বলল, আপনি আমাকে কলেজে পৌঁছে দিবেন? বিশ্বাস হচ্ছে না। আরিশ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এত অবাক হওয়ার কি আছে? কেমন আজবি কাজ করে ফেলেছে আমি? সারা কিছু না বলে মৃদু হেসে আরিশের বাইকে বসে পড়ল। সারা বসে পড়ার সাথে সাথে আরিশ বাইক স্টার্ট করলো। কিছু দূর যাওয়ার পর সারা আরিশকে খোঁচা দেওয়ার উদ্দেশ্যে বলল, নীরার জায়গায় আমাকে বসালেন কি মনে করি? আরিশ সারার প্রশ্ন শুনে খানিকটা রাগী সুরে বলল, আবারও নীরার কথা আনছো? এখন তো নিচে গিয়ে ওকে টেনে আনছো আর আমাকে বড় বড় কথা বলো, তাই না? আরিশের কথা শুনে সারা শব্দ করে হেসে বলল, আচ্ছা আচ্ছা, সরি, আর বলবো না। মনে যেন থাকে। জি হ্যাঁ, মনে থাকবে। বলে সারা মনে মনে বলল, কেবল তো নিজের বাইকের পিছনে বসালেন আমাকে, ধীরে ধীরে আপনার সামনে যে হৃদয়টা আছে সেখানেও আমাকে বসাতে দ্বিধাবোধ করবেন না। আর সেই দিনটার অপেক্ষায় আছি আমি, অধীর অপেক্ষায় আছি। সন্ধ্যায় আরিশের বাসায় ফেরার পর থেকে সারা তাকে চিন্তিত দেখেছে। চোখে মুখে চিন্তার ছাপ একদম স্পষ্ট। সারা জানে না আরিশের এই চিন্তা কিসের জন্য, আবার নীরার কোনো ব্যাপার নিয়ে সে চিন্তিত কিনা সেটা সারা ভাবছে। অনেক চিন্তা ভাবনা শেষে সারা 2 মগ কফি বানিয়ে রুমে এসে আরিশকে ডাকলো। প্রথমে আরিশ যেতে চাইল না, কিন্তু সারার জোরের সাথে আরিশ পেরে উঠল না। শেষমেশ তাকে যেতেই হলো। শিরশির ঠান্ডা বাতাস থেকে থেকে মৃদু কেঁপে উঠছে সারা। ডান হাতে থাকা কফির মগ থেকে কিছুক্ষণ পর পর এক চুমুক কফি খেয়ে নিচ্ছে দুজনে। আরিশ কোনো কথাবার্তা না বলে চুপচাপ কফি খাচ্ছে। কাজের প্রেশারে আর বাড়ি থেকে আসা ফোন কলের পর থেকে মাথাটা প্রচণ্ড ধরেছিল তার। এক মগ কফি খাওয়ার প্রয়োজন বোধ করেছিল সে, কিন্তু ইচ্ছে হয়নি সারাকে কফির কথা বলার। কিন্তু যখন সারা কফি বানিয়ে আনলো তখন আরিশ জরুরি ফাইল তৈরি করেছিল বলে আসতে চায়নি। খানিক সময় পর চারপাশে নিস্তব্ধ নীরবতা ভেঙে একটা কুকুর ডেকে উঠল, আর সাথে সাথে সারা কিছুটা চমকে কেঁপে উঠল। বিষয়টা এতটাই দ্রুত হলো যে তা আরিশের নজরে এলো না। সারা নিজেকে সামলে নিয়ে তার মনের মধ্যে চলা প্রশ্নটা আরিশকে করতে উদ্যত হলো। এক চুমুক কফি খেয়ে গলাটা একটু পরিষ্কার করে সে আরিশের দিকে প্রশ্ন ছুড়ে দিল, কোনো বিষয় নিয়ে খুব টেনশনে আছেন, সেই বিষয়টা কি আমার সাথে শেয়ার করা যাবে? সারা প্রশ্ন শুনে আরিশ একটু অবাক হয়ে গেল। সে কণ্ঠে একটু বিস্ময় প্রকাশ করে সারার দিকে তাকিয়ে বলল, তুই জানলে কি করে? আরিশের এমন সাধারণ প্রশ্নেও সারার কেন যেন হাসি পেল। সে মুচকি হেসে আরিশকে বলল, না জানার কোনো অপশন রাখেননি আপনি। আপনার চোখ মুখে চিন্তার ছাপগুলো একদম স্পষ্ট ফুটে উঠেছে। সারারে মুচকি হাসিটা আরিশের মনে ক্ষুদ্র আকারে এক অনুভূতির সূচনা ঘটিয়ে দিল। আর এমনটা না হওয়া অস্বাভাবিকই ধরে নেওয়া যায়, হওয়াটাই বরং স্বাভাবিক।
কালো গোলাপি ঠোঁটজোড়ার নিষ্পাপ এক হাসি, যে হাসি ডান গালে ক্ষুদ্র এক গর্ত সৃষ্টি করে। টোল নামক গর্তে পড়ার এই ঘটনাটা আরিশের কাছে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আরিশের এমন ড্যাব করে তাকানো দেখে সারা একটু লজ্জা পেল। সে একটু কাশি দিল যাতে করে আরিশের নজর সরানো যায়। সারার শব্দ পেয়ে সাথে সাথে আরিশ তার বেহায়া নজরখানা সরিয়ে নিল আর নিজেকে বলল, সারা বেহায়া কোথাকার, এভাবে তাকিয়ে থাকে কে? হ্যাঁ, ছি, সারা কে নাকি ভাবছে? কন্ট্রোল ইউরসেলফ আরিশ, কন্ট্রোল। এদিকে আরিশের এহেন কাজে সারা লজ্জা পেলেও মনে মনে সে বেশ খুশিই হলো। আরিশের এমন চাহনিতে যে ভালো লাগার এক অনুভূতি সৃষ্টি হয়েছে সেটাতেই সে খুশি। এমন হলে যে সারার প্রেমে পড়তে আরিশের বেশি সময় লাগবে না তা সারার বেশ ভালো করেই জানা আছে। আরিশ নিজেকে সামলে নিয়ে আবারও সারার দিকে ফিরে বলল, আমরা যেন কি বিষয়ে কথা বলছিলাম? আরিশের প্রশ্ন শুনে সারা মনে মনে হেসে বলল, এমন কাজ করলে তো আগের কাজগুলো ভুলেই যাবেন। আহারে, আমার ভুলাক্কার হাসবেন্ড। এদিকে সারার কোনো জবাব না পেয়ে আরিশ আবারও প্রশ্ন করল, কি হলো বলো, আমরা কি নিয়ে কথা বলছিলাম? এই যে মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে কি টেনশন করছিল আপনার মধ্যে। আরিশ স্বাভাবিক মুখখানি এবার উদাসী হয়ে গেল। সে আস্তে করে বলল, অফিসিয়াল প্রবলেম আর কি। শুধুই কি অফিসিয়াল প্রবলেম? আরিশ এবার সারার দিকে তাকিয়ে সংকোচ নিয়ে বলল, ফ্যামিলি প্রবলেমও আছে। সারা নরম সুরে বলল, তো আপনার ফ্যামিলি কি আমার ফ্যামিলি না, নাকি আপনার ফ্যামিলির কোনো অংশ মনে করেন না আমাকে? সারার প্রশ্নগুলো আরিশের কানে গিয়ে বাঁধল। সারার প্রশ্নে যে এক আকুতি মিনতি জড়িয়ে আছে তা স্পষ্ট বুঝতে পারল আরিশ। সে ছোট্ট এক শ্বাস ফেলে বলল, এমনটা নয়। তা কেমনটা? মনের বোঝাটা সামনের মানুষের সাথে শেয়ার করলে কষ্টটা কমবে, মনে শান্তি লাগে। আপনিও আপনার প্রবলেম টেনশন আমার সাথে শেয়ার করতে পারেন। আজকাল প্রবলেম টেনশন আমার চলার পথে নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। অফিসে নতুন প্রজেক্ট নিয়ে ঝামেলা হচ্ছে। আমার উপর যে অংশের কাজ পড়েছিল তা তো আছে, সাথে আরেকজনের কাজও আমার উপর এসে পড়ছে। কারণ সে লোকটা হঠাৎই কাজ ছেড়ে চলে গেছে। তার অংশের কাজটুকু 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে 2 জন নতুন বলে তাদের উপর কাজ কম, বেশি কাজটুকু আমার উপর পড়েছে। এত কাজের প্রেশারে অন্ধকার দেখছি। কোন দিকে কি করব, কিভাবে কাজের সামাল দিব তা নিয়ে টেনশন হচ্ছে খুব। সারা আরিশের কাঁধের উপর হাত রেখে বলল, ধীর স্থির মাথায় কাজ করবেন। কখনো কাজকে প্রেশার ভেবে কাজ করবেন না, মজা নিয়ে কাজ করবেন। আর কাজের মাঝে আলসামি বা বিরক্তি আসলে নিজের ভালোবাসার মানুষ, পছন্দের মানুষের কথা চিন্তা করবেন। তাদের হাসি মাখা মুখটা চোখের সামনে আনবেন। দেখবেন এতে সব ক্লান্তি বিরক্তি নিমিষে গায়েব হয়ে যাবে। নতুন এক অনুপ্রেরণা পাবেন কাজের প্রতি। আর কাজে যতটা সময় দরকার আপনি নিন, কখনো তাড়াহুড়া করবেন না। সারার কথাগুলো আরিশের মনে জাদুর মতন কাজ করল। অফিসের কাজ নিয়ে সব টেনশন নিমিষে যেন দূর হয়ে গেল। সারা আবারও বলল, আর বাড়িতে কি প্রবলেম হয়েছে? আরিশ আবারও চিন্তিত মুখে বলল, সেদিন যে আব্বু জমি জমার কাজে গিয়েছিল সেটা নিয়ে সমস্যা হয়েছে। আব্বু চাষাবাদের জন্য জমি কিনতে চেয়েছিল, আর সেটা নিয়ে যত ঝামেলা। যার কাছ থেকে জমি কিনবে সে পুরো নগদ ছাড়া জমি বিক্রি করবে না। আব্বুর কাছে এখন এত টাকা নেই। বছর খানেক ধরে আমাদের গ্রামে ব্যবসায় মন্দা চলছে, এর জন্য টাকা পয়সার কমতি অনেক। তার উপর আবার আপুর বিয়ে। প্রথম বিয়ে হলে হয়তো বেশি ঝামেলা হতো না, কিন্তু দ্বিতীয় বিয়ে বলেই সব দিক দিয়ে খেয়াল রাখতে হচ্ছে। আপুর শ্বশুর বাড়ি কিছু জিনিসপত্র দিতে হবে, এর জন্য টাকা দরকার। আপু যথেষ্ট চেষ্টা করছে টাকা গোছানোর, আমিও চেষ্টা করছি। এই মুহূর্তে আমার প্রমোশনের খুব দরকার, কিন্তু প্রজেক্টের শেষ না হওয়া পর্যন্ত প্রমোশন আশা করাই বৃথা। এখনের মাঝে দুদিকে টাকা কি করে অ্যারেঞ্জ করব তা নিয়ে টেনশন হচ্ছে। মধ্যবিত্তদের কিছু করতে গেলে নানা দিকে চিন্তা ভাবনা করতে হয়। মধ্যবিত্তদের লাইফ লিড করা খুবই কষ্ট, যদি না হিসাব নিকেশ করে চলা যায়। আরিশের সব কথা শুনে সারা আরিশের দু গালে হাত দিয়ে নিজের সামনাসামনি রেখে বলল, আগেও বলেছি, এখনো বলছি, অতিরিক্ত চিন্তা করতে যাবেন না। আমি জানি মধ্যবিত্তদের অনেক বুঝে সুঝে চলতে হয়। আর টাকা নিয়ে চিন্তা করবেন না। আমার কাবিনের যে টাকা আপনি আমাকে দিয়েছেন তা দিয়ে কিছু তো করা যাবে। যেহেতু টাকাটা সম্পূর্ণই আমার, সুতরাং আমি যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবো। এখন আমার পরিবারের সমস্যা হচ্ছে, কিছু জায়গায় টাকার একান্তই সমস্যা। সেখানে আমার এই টাকা দিয়ে সাহায্য করা গেলে করব, আর এত টাকা দিয়ে বা আমি কি করব? তাই যত টাকা দরকার তার মধ্যে কিছু টাকা না হয় আমিও দিব। সারার কথা শুনে আরিশের চোখ মুখ কৃতজ্ঞতায় ছেয়ে গেল।
সারা যে এমন কথা বলবে তা চিন্তাও করেনি সে। তার ভেতরটা অজানা এক খুশিতে নেচে উঠল, চোখে মুখে খুশিতে চকচক করতে লাগলো। এক পর্যায়ে আরিশ আবেগাপ্লুত হয়ে সারাকে জড়িয়ে ধরে বলে, তুমি যে আমাকে এত ইন্সপায়ার করবে, সাহায্যের হাত বাড়িয়ে দিবে, তা কখনো আমি চিন্তাও করিনি। সত্যি তুমি অনন্য, অসাধারণ। জীবনে এমন একজন বন্ধু পেয়ে আমি সত্যিই খুশি। তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো সারা। আরিশের জড়িয়ে ধরায় সারা প্রথমে বনে যায়। কিছুক্ষণের জন্য মস্তিষ্ক একদম শূন্য হয়ে যায়। পরে ধীরে ধীরে সবটা বুঝতে পেরে সারাও আরিশকে জড়িয়ে ধরে। আরিশকে জড়িয়ে ধরার পর তার মধ্যে এক প্রশান্তির হাওয়া বয়ে যায়। সারা ধীর কণ্ঠে আরিশকে বলল, আপনার পরিবারও আমার পরিবার, এটা ভুলে যাবেন না কখনো। আর বিয়ে হয়েছে আমার সাথে আপনার, সো আপনার সব টেনশন আমাদের দুজনের মাঝে ভাগাভাগি হবে। আমারও সব টেনশন আমাদের দুজনের মাঝে ভাগাভাগি হবে। তোমার মতো বন্ধু পেয়ে আমি সত্যিই খুব লাকি। আরিশের কথা শুনে সারা মনে মনে বলল, বন্ধুর জায়গায় ওয়াইফ বললে বেশি খুশি হতাম। যাক, সমস্যা নেই, সেদিন বেশি দূরে নেই যেদিন বন্ধুর জায়গায় ওয়াইফ বলবেন। আরিশ এবার সারাকে ছেড়ে দিয়ে বলল, আমার মতো মিডল ক্লাস একটা ছেলে পাশে তোমার মতো মেয়ে থাকলে তারা অনেক দূর এগিয়ে যাবে, কোনোরূপ সংকোচ ছাড়া, কোনোরূপ টেনশন ছাড়াই। আরিশের কথা শুনে সারা এবার মৃদু হাসল। তা দেখে আরিশও সামান্য হাসল। কাকডাকা ভরে ঘুম ভাঙল আরিশের। চারদিক পুরোপুরি নীরব নয়, কারণ একটু দূর থেকে গাড়ির একটু আধটু হর্নের আওয়াজ ভেসে আসছে কানে। মৃদু কুয়াশায় ছেয়ে আছে চারপাশ। আরিশ কম্বলের ওম ছেড়ে এক প্রকার জোরপূর্বক বিছানা থেকে উঠে দাঁড়ালো। সারা এখনো ঘুমিয়ে আছে, পুরো শরীর কম্বলের মধ্যে গুটিসুটি মেরে দিয়ে শুয়ে আছে সে। আরিশ এক নজর সারার দিকে তাকিয়ে চেয়ারের উপরে থাকা জ্যাকেটটা গায়ে জড়িয়ে সোজা বারান্দার দিকে পা বাড়ালো। বারান্দায় পা দেওয়ার সাথে সাথে এক ঝাঁক ঠান্ডা বাতাস আরিশের পুরো শরীরে খানিকটা কম্পন তুলে দিল। সে এগিয়ে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে পরে চারপাশে নজর বুলাতে লাগলো। শহরে পরিবেশে শীতকালটা বেশি উপভোগ করা যায় না, কারণ শহরে গাছপালা নেই বেশি, আর বাসার আশেপাশে ঘাসপাতা নিয়ে বললেই চলে। অথচ গ্রামীণ পরিবেশ এগুলো সহজলভ্য। সকাল সকাল উঠে শীতের শিশির ভেজা ঘাস দেখতে পাওয়া এক ধরনের মজা, আর উষ্ণ পা জোড়া সে ভেজা ঘাসে ভিজিয়ে দেওয়া আরেক মজা। এগুলোর কোনো তুলনা হয় না। অথচ শহুরে পরিবেশে এই অতি মজাদার পরিবেশ বাসার আশেপাশে উপভোগ করার মতন সুযোগ থাকে না। এতে শীতের অর্ধেক উপভোগ্য বিষয় মিলিয়ে যায়। আরিশ প্রায় ঘন্টাখানেক বারান্দায় কাটিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে নিল। সারা তখনও গভীর ঘুমে মগ্ন, তাই আরিশ অগত্যায় নিজে রান্নাঘরে গিয়ে গতকালের ভাত আর তরকারি গরম করে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে এসে বাসা থেকে বের হয়ে সারাকে ফোন দিয়ে জাগিয়ে দিল। সারা তাড়াহুড়ো করে উঠিয়ে মেডিকেলে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। এভাবে কেটে যায় 2 সপ্তাহ। আরিশ আর সারার প্রতিদিনকার ধরা বাঁধা রুটিন ছিল। প্রতিদিন আরিশ সকালে উঠে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তো। কাজের চাপ বেশি থাকায় শুক্রবারেও সে অফিসে যেত, আর সারা সেদিন বাসায় বসে পড়াতে সময় কাটাতো। 2 শুক্রবার পেরিয়ে আজ মাসের 3য় শুক্রবার। আরিশের কাজের চাপ এখন কম, কারণ প্রজেক্টটা সাকসেসফুলি শেষ হয়ে গিয়েছে। অনেকদিন পর আজ আরিশ আরামসে ঘুমাচ্ছে, কোনোরূপ চিন্তা ভাবনা ছাড়া। এদিকে রোজ রোজ সারা দেরিতে ঘুম থেকে উঠলেও আজ সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আজ কাজের লোক ছুটিতে আছে বলে ঘুম থেকে উঠে সে রান্নাঘরে ছুটল রান্না করার জন্য। রান্নার প্রায় শেষের দিকে অসাবধানতা বশত তরকারির ঝোল তার জামা কাপড়ে পড়ে গেল। এই অকাজটা ঘটানোর ফলে অলস সারা অগত্যাই সকাল সকাল শাওয়ারে চলে গেল। শীতের সকালে শাওয়ার নেওয়ায় 15 মিনিটের মধ্যে সারা ওয়াশরুমে বের হয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে থেকে পেঁচানো চুল খুলে ভালো করে মুছতে লাগলো। তার স্নিগ্ধ কাজের দৃশ্য বিছানায় শোয়া অবস্থায় আরিশ মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলো। মেয়ে সঙ্গীর এমন স্নিগ্ধতায় ভরপুর কাজে কোনো ছেলে সঙ্গী তার নজর সরিয়ে রাখতে পারবে না। আরিশও এর ব্যতিক্রম নয়। তার নজর সারার ভেজা স্নিগ্ধ চুল আর বিন্দু বিন্দু পানির ছিটাই পরিপূর্ণ মুখখানাতে আটকে গেছে। 5 মিনিটেরও বেশি সময় ধরে সে সারাকে পর্যবেক্ষণ করে চলেছে। তবে তার এই কাজটা সারার নজরে পড়েনি, কারণ শীত তাকে এতটাই কাবু করে ফেলেছে যে সে চোখ জোড়া বন্ধ করে কাঁপতে কাঁপতে চুল মুছছে। পুরোপুরি চুল মোছা শেষে সে পেছনে ফিরে বারান্দায় যেতে নিলে আরিশকে আছড়ো অবস্থায় দেখে। আরিশকে দেখে সে জিজ্ঞেস করলো, আপনি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলেন? সারার আওয়াজ পেয়ে আরিশ কিছুটা চমকে উঠল। নিজেকে ঠিক করে নিয়ে আমতা আমতা করে বলল, আসলে তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে তাই। কিন্তু তুমিও তো সকালে কোনো কারণ ছাড়া শাওয়ার নিলে যে? সারা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন, সকালে শাওয়ার নিতে গেলে কোনো কারণ লাগে নাকি?
এই 1 মাস তোমার সাথে থেকে এটা তো জেনে গেছি যে তুমি প্রচুর অলস আর শীত চোরামে। এত ইজিলি সকালে শাওয়ার নেওয়ার মানুষ তুমি না, তাহলে এত সকালে কেন শাওয়ার নিলে? বলে আরিশ বিড়বিড় করে সন্দেহের সুরে আবারও বলল, আমি কি রাতে ভুলক্রমে কিছু করে ফেলেছি নাকি? এই প্রশ্নটাই করে আরিশের ভেতরটা কেমন করে উঠল। সে বুঝতে পারলো এমন ঠাট্টা বা সন্দেহ যাই বলা হোক না কেন, এটাকে এমন করা মোটেও উচিত হয়নি। 1 মাস হয়ে গেলেও তার আর সারার মধ্যকার সম্পর্কটা এমন ঠাট্টা করার মতো স্বাভাবিক হয়নি। তবু সে জানে সারার কানে শেষ কথা পৌঁছায়নি। তবুও মনের মধ্যে খানিক সন্দেহ থেকে গেল তার, যদি কোনো ক্রমে সারা এই অদ্ভুত প্রশ্নটা শুনে ফেলে তখন। আরিশের বলা সব কথাই সারা শুনল, তবে বিড়বিড় করে বলা কথাগুলো তার কান অবধি পৌঁছল না বলে সে আরিশকে জিজ্ঞেস করল। শেষে কি বললেন আপনি? আরিশ সারার কাছ থেকে নজর চুরি করে শরীর থেকে কম্বল সরিয়ে উঠতে উঠতে বলল। ভুলক্রমে কি কেউ কিছু করে ফেলেছে? সারা বেশ স্বাভাবিকভাবেই জবাব দিল। করেছি তো। সারার কথা শুনে আরিশ ভূত দেখার মতন চমকে সারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। সে কি, কে ভুল করলো? সারা আরিশের এমন চমকিত ভাব দেখে শব্দ করে হেসে বলল, আরে আপনি এত চমকে উঠলেন কেন? ভুল আমার কাছ থেকে হয়েছে। সকালে রান্না করতে গিয়ে তরকারির ঝোল পড়ে গিয়েছিল, তাই শাওয়ারটা সেরে নিলাম। সারা কথা শোনা মাত্র আরিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। ও আচ্ছা। সানার কথা না বাড়িয়ে তোয়ালে নিয়ে বারান্দায় চলে গেল, আর আরিশ সোজা চলে গেল ওয়াশরুমে। তোয়ালে ছাড়িয়ে দিয়ে সারা তার কোমর ছাপিয়ে যাওয়া মাথার চুলগুলো সকালের মিষ্টি রোদে শুকাচ্ছে। সকালের এমন রোদ সারার পুরো শরীরে মৃদু উষ্ণতা ছড়িয়ে দিল। আরিশ একেবারে সাবান নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। রুমে এসে আবারও তার চোখ জোড়া সারার উপর থমকে গেল। শীতের সকালের মিষ্টি সোনালি রোদ এসে আছড়ে পড়ছে এক মায়াবতীর গায়ে। সোনালি রোদের দরুন কোমর ছাপিয়ে পড়া চুলগুলো সোনালি রং ধারণ করেছে। আরিশ দূর থেকে সারারে অবর্ণনীয় রূপ পর্যবেক্ষণ করে চলেছে। দূরে দাঁড়িয়ে আছে বলে অস্পষ্ট এই মায়াবতীকে স্পষ্ট করে দেখার জন্য সে কয়েক কদম এগিয়ে গেল। বারান্দা থেকে মাত্র 3 কদম দূরে আছে সে। সেখান থেকে সারার বাম পাশটা দেখে চলেছে সে। মাথার চুলগুলোর সাথে শ্যামলা বর্ণের মুখখানিও সোনালি রং ধারণ করেছে সারার। সকালের মিষ্টি রোদের সাথে সারার মুখখানির মিল খুঁজে পেল আরিশ। একটা নয়, দুটো মিল। একটা হলো সকালে রোদের রঙের মতো চেহারা, সেই রঙের নাম সোনালি রং। এই রংটা চেহারা আর চুলে আছড়ে পড়লে সবাইকেই নজর কাড়া সুন্দর লাগে। সৌন্দর্যপ্রিয় মানুষগুলো সেই রঙে বরাবরই মুগ্ধ হয়ে যায়। আর দ্বিতীয় যে মিলটি সে খুঁজে পায় তা হলো মিষ্টতা। আহা, সকালে রোদের যে স্বাদ পেয়ে মানুষ তাকে মিষ্টি রোদ বলে, সারার চেহারায় সে একই স্বাদ পেয়ে আরিশ তার চেহারায় মিষ্টি বলে। এই স্বাদটা গ্রহণ করতে হয় চোখ দিয়ে, মুখ দিয়ে, যা সবাই পারে না। পারে শুধু প্রেমময় মানুষগুলো। অনেকক্ষণ যাবৎ সারাকে একাধারে দেখার পর আরিশের মনে একটা সুপ্ত ইচ্ছে জাগ্রত হলো। তার মন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে সারাকে নিজের করে নিতে। মাত্র 3 কদমই তো দূরে আছে সে। মেপে মেপে এই 3 কদম পেরোলেই তো আজীবনের জন্য সারা তার হয়ে যাবে। তার তরফ থেকে এক গভীর আলিঙ্গনই পারে সারা আর তাকে এক করে দিত। সারা তো কোনো দিক দিয়ে নিষেধ করেনি তাকে, কোনো দিক দিয়ে বাধা দেয়নি তাকে। শুধু সেই তো নিজেকে আটকে রাখছে আবারও একই ভুল করা থেকে। সে জানে ভালোবাসার কয়েকটা বাক্যই পারে তাকে আর সারাকে এক করে দিতে। সে জানে ভালোবাসার কিছু ছোঁয়াই পারে সারা আর তাকে এক করে দিতে। সে জানে ভালোবাসার এক গভীর আলিঙ্গনই পারে সারা আর তাকে এক করে দিতে। কিন্তু সে কিছুই করবে না। সব জানা সত্ত্বেও সে ভালোবাসার পথে 3 কদম বাড়াবে না, কারণ পা বাড়ালেই ভুল করবে সে। আর গতবারের মতন একই ভুল সে করবে না, কিছুতেই করবে না। মনে মনে এসব ভাবতে ভাবতে আরিশ শব্দ করে বলে উঠল, না, কিছুতেই করা যাবে না এটা। আচমকা আরিশের গলার স্বরে চমকে উঠল সারা। হাত দিয়ে মাথার চুলগুলো সরিয়ে সে তাড়াতাড়ি পাশ ফিরে চোখে মুখে বিস্ময় প্রকাশ করে বলল, কি করা যাবে না? সারার প্রশ্নে আরিশ পেছনে ফিরে নিজেকে লুকানোর চেষ্টা করে বলল, কিছুই না, এমনি এমন বললাম। বলে শালমারির সামনে এসে দাঁড়িয়ে জামা কাপড় বের করতে লাগলো। এদিকে সারা বারান্দা থেকে রুমে এসে আরিশকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার কি হয়েছে বলুন তো? আরিশ ততক্ষণে জামা কাপড় বের করে এনেছে। আলমারিটা আস্তে করে বন্ধ করে সে বলল, কই, কিছু হয়নি তো, তুমি একটু বেশি চিন্তা করছো। সারা এবার এক প্রকার আকুতির স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার কাছে একটা রিকোয়েস্ট করলে রাখবেন তো? রাখার মতো হলে রাখবো। আজকে আমার সাথে আমাদের বাসায় যাবেন। বিয়ের পর একদিনও যাইনি, দুজনে ব্যস্ত ছিলাম বলে বাসায় যাওয়ার কথা বলিনি। এখন তো আপনি ফ্রি, তাই চলুন না একটু ঘুরে আসি, শুধু একদিনই থাকবো।
সারার এত এত কথা শুনে আরিশ মুচকে হেসে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজই যাব, বিকেলের দিকে যাবো তাহলে, রেডি থেকো। আরিশের কথা শুনে সারা খুশিতে এক লাফ দিল আর সাথে সাথে গিয়ে আরিশকে জড়িয়ে ধরে বলল, আপনি খুব ভালো, খুব 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 বেশি ভালো। অনেক 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 থ্যাংক ইউ। আরিশও হাসি মুখে সারাকে জড়িয়ে ধরল। সে চেয়েছিল সারার আলিঙ্গন, তবে এটা সে আলিঙ্গন নয় যেটা সে চেয়েছিল। এই আলিঙ্গন তো ধন্যবাদ স্বরূপ এক আলিঙ্গন। ফলের দোকানের সামনে এসে বাইক থামালো আরিশ। পাশে মিষ্টির এক দোকান। আরিশের নেমে পড়ার সাথে সাথে সারাও নেমে পড়ল। কমলার আঙ্গুর কিনে টাকা দিতে গিয়ে বিপাকে পড়ল আরিশ। আপাতত যে পরিমাণ টাকা আছে তা দিয়ে মিষ্টি আর ফল দুটোই কেনা সম্ভব নয় তার পক্ষে। মাসের শেষ বলে বেশ মেনে টেনে চলছে সে। এক্সট্রা টাকা সে মোটেও খরচ করতে চাইছে না। কিন্তু বিয়ের পর এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে সে। জামাই হিসেবে মিষ্টি আর ফলমূল কিনে নিয়ে যাওয়া উচিত তার, কিন্তু তারপরেও সে মানিব্যাগ থেকে টাকা বের করে দোকানদারের দিকে এগিয়ে দিল। কিন্তু দোকানদার টাকা নেওয়ার আগেই আরিশের হাত থেকে টাকাটা সারা নিয়ে নিল। আচমকা কেমন কাজের দোকানদার সহ আরিশও চমকে উঠল, কিন্তু তাদের এই চমকিত ভাবটা সারার উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না। সে স্বাভাবিকভাবেই বলল, আপনি দুটো ফলে অর্ধেক পরিমাণে দিন। সারার কথায় আগের চমকিত ভাবটা আরও বেড়ে গেল আরিশের। এদিকে দোকানদার ভ্রু কুচকে সারাকে বলল, আপা, ওজন করা ফল কি ফেরত নিব? যেভাবে ফেরত নিতে হয়। কিন্তু আপা, দোকানদারকে মাঝপথে থামিয়ে দিয়ে সারা বলল, কোনো কিন্তু নয়, যা বলছি তাই করুন। সমস্যা আছে বলে এমনটা বললাম। সারার কথা শুনে দোকানদার হাল ছেড়ে দিয়ে দুটো ফলই অর্ধেক পরিমাণে দিল। এদিকে আরিশের বিস্ময় ভাবটা কাটতে বেশ সময় নিল। যখন সে স্বাভাবিক হলো তখন সে সারাকে জিজ্ঞেস করলো, এমনটা করলে কেন? এত কম জিনিস নিয়ে কেউ কখনো শ্বশুরবাড়ি যায় বুঝে? সারা আরিশের দিকে তাকিয়ে বলল, কেউ যায় না, আপনি যাবেন? কি করে যাব? বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে, এইভাবে গেলে কি মনে করবে সবাই? সারা এবার কোমল গলায় বলল, মানুষ দেখানোর জন্য সব করতে নেই। এখন আমাদের অবস্থা ততটাও ভালো না, তো মানুষ দেখানোর জন্য এখন কি পকেট খালি করে দেব নাকি? প্রথমবার শ্বশুরবাড়ি এত কম জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, তো কি হয়েছে? আমি সবটা জানি, আমাদের সব সমস্যার কথা জানি আমি। আম্মু আব্বুকে বুঝিয়ে বলবো সবটা, তারা নিশ্চয়ই বুঝবে। আর এত বেহিসাবি করে চললে মাস শেষ হওয়ার আগে হাত টান পড়ে যাবে, বুঝেছেন? এবার ঝটপট ফল কিনে নিয়ে অল্প মিষ্টি নিয়ে চলুন বাসায়। সারার কথাগুলো শুনিয়ে আরিশ মুগ্ধ হয়ে গেল। এই মেয়েটা যে তাকে সবসময় মুগ্ধতায় ভরিয়ে তোলে সেটা হাজার চাওয়া সত্ত্বেও সে আটকাতে পারে না। প্রতিবারই সে মুগ্ধতার এক নতুন ধাপে পা রাখে। এদিকে দোকানদার তো পুরো ভুনে গেল সারার কথা শুনে। নতুন নতুন বিয়ে হওয়া মেয়ে এমন কথা বলতে পারে? বিশ্বাস হচ্ছে না তার। আজ সকালেই তো এক মেয়ে তার স্বামীকে ব্যাপারে কত কথা শোনালো। বিয়ে হয়েছে কয়েক মাস আগে। ছেলেটা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য 2 রকমের ফল কিনে নিল, কিন্তু মেয়েটা তা মানল না। তার মতে 3-4 রকমের ফল তো নিতেই হবে, কিন্তু ছেলেটার কাছে যথেষ্ট টাকা ছিল না। এ দেখে মেয়েটা গেল ক্ষেপে। ছেলেটাকে নানা রকম কথা শুনিয়ে সে ক্ষান্ত হলো। সকালে মেয়েটার বিকালের এই মেয়েটাকে তুলনা করতে লাগলো সে দোকানদার। পেট ভরে রাতের খাবার দাবার খেয়ে বারান্দায় এসে ঠান্ডা বাতাস উপভোগ করতে লাগলো আরিশ। হিমশীতল এক ঠান্ডা হাওয়া তার পুরো শরীরে কাঁপুনি তুলে দিল। শীতের বহিঃপ্রকাশ হিসেবে মিনিট খানেক তার দাঁতের কিটকিটানি আওয়াজ শোনা গেল। তবে এই আওয়াজটা সারার কানে গেল না, কারণ সে এখনো রুমে আসেনি। মায়ের সাথে রান্নাঘর থেকে কাজ সেরে রুমে ঢুকে দরজা আটকিয়ে দিল সারা। আগামীকাল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সে আর আরিশ বেরিয়ে পড়বে। টেবিলে কিছু জরুরি কাগজপত্র আছে, সেগুলো সারা নিয়ে যাবে বলে সবকিছু গোছকাজ করতে লাগলো। গোছকাছের এক পর্যায়ে টেবিলের ড্রয়ার খুলল সে। সেখানেও প্রয়োজনীয় কাগজপত্র আছে। ড্রয়ার খোলার সাথে সাথে শুকনো বকুল ফুলের ঘ্রাণে পুরো ঘর মোমো করতে লাগলো। কিছুক্ষণের মাঝে পুরো ঘর সহ বারান্দা জুড়ে বকুলের ঘ্রাণ ভরে গেল। বারান্দায় থাকা আরিশের নাকে হঠাৎই শুকনো বকুল ফুলের ঘ্রাণ এসে বাড়ি খেল। মাতাল করায় ঘ্রাণটা তাকে উদ্যত করলো আশেপাশে তাকিয়ে বকুল ফুলের গাছ খুঁজে বের করতে। কিন্তু আফসোস, চারপাশ তাকিয়েও সে কোনো বকুল ফুলের গাছ খুঁজে পেল না। না পেয়ে বরং ভালো হয়েছে, কারণ বারান্দায় আসার সময় এসে কোনো ঘ্রাণ পায়নি। অথচ এখন ঘ্রাণ পেল কেন, এটা ভাবাচ্ছে তাকে। তাই রুমে থাকা সারাকে সে জিজ্ঞেস করলো, আচ্ছা সারা, আমি হঠাৎ বকুল ফুলে ঘ্রাণ পাচ্ছি কেন? বলতে বলতে সে রুমে এসে দেখলো সারা নিজের পড়ার টেবিলের কাছেই দাঁড়িয়ে আছে। আরিশ আরও একটু এগিয়ে গিয়ে দেখলো সে টেবিলে শুকনো বকুলের মালা
পড়ে আছে। সেটা দেখা মাত্রই সে অতি আগ্রহে এগিয়ে গিয়ে মালাটা হাতে নিয়ে সারাকে জিজ্ঞেস করলো। তোমার এসব জিনিস পছন্দ? ড্রয়ারের দিকে তাকিয়ে সেখান থেকে কাগজপত্র বের করতে করতে সারা বলল। কোন সব জিনিসপত্র? সারার প্রশ্ন শুনে আরিশ নিজের ডান হাত দিয়ে সারার থুতনি ধরে মুখটা নিজের দিকে ফিরিয়ে নিয়ে বাম হাতে থাকা বকুল ফুলের মালাটা সারার চোখের সামনে ধরে বলল। এই যা, এই জিনিসটা। সারা মালাটা দেখে মুচকি হেসে বলল, পছন্দ মানে খুব পছন্দ। আর আমার কেন, সবারই এটা পছন্দ। একদম মাতাল করা গ্রানে, যার কোনো তুলনা হয় না, অতুলনীয়। মুহূর্তে আরিশের মুখটা কালো হয়ে যায়। মনে পড়ে যায় নীরার সাথে সে স্মৃতি, যেদিন নীরা অতি তুচ্ছ এক বস্তু হিসেবে শুকনো বকুল ফুলের মালাটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। নীরার কথা মনে আসা মাত্রই আরিশের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যেতে থাকে। আরিশের মুখের হাবভাব দেখে সারা সামান্য অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো আপনার? হঠাৎ এমন মুখ করলেন কেন? আপনার কি এই ফুলটা পছন্দ না? আরিশ নীরার কথা ভুলিয়ে নিজেকে ঠিকঠাক করে বলল, আরে না, তেমন কিছু না, আমার তো খুব পছন্দ। সারা হাসি মুখে বলল, আমারও খুব পছন্দ। জানেন, এই বকুল ফুলের মালাটা এত ইজিলিও পাইনি আমি। কৌতূহলী আরিশ প্রশ্ন করলো, তো কিভাবে পেয়েছো? আমি আর অর্থি একদিন পার্কে গিয়েছিলাম, সেখানে এক বাচ্চা ছেলের হাত এই মালাটা দেখলাম। লাস্ট পিস আমি নেওয়ার জন্য ডাক দিব, কিন্তু তার আগে একটা ছেলে তাকে ডেকে নিল। সারার মুখে এতটুকু শুনে আরিশ চরম উৎসাহী হয়ে পড়ল। আগ্রহ, ইচ্ছা যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার। সে আবারও কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, তারপর আমি মনে মনে খুব রিকোয়েস্ট করতে লাগলাম যাতে এই মালাটা এই ছেলেটা না কিনে। শেষমেশ তাই হলো। সে ছেলেটা তার জিএফ এর জন্য কিনতে চেয়েছিল মেবি, কিন্তু তার জিএফ মনে হয় বেশ মুডি ছিল। যদিও দুজনের একজনকেও দেখিনি, কারণ তারা একে অপরের দিকে মুখ করেছিল। সে ছেলেটার জিএফ। সারাকে মাঝপথে থামিয়ে দিয়ে আরিশ আনন্দের সহিত বলল। আরিশের কথা শুনে সারার চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তার মানে আপনি সেই ছেলেটা ছিলেন? আরিশ শুকনো মুখ করে বলল, আমি সেই ছেলেটা ছিলাম যে প্রেমিকা এই মনোমুগ্ধকর জিনিসটা পছন্দ করতো না, অতি তুচ্ছ মনে করত। অথচ দেখো, আমি সে ছেলে যার ওয়াইফ এই মনোমুগ্ধকর জিনিসটা পছন্দ করে। এটাকে মোটেও অতি তুচ্ছ মনে করে না, বরং অতি মূল্যবান আর আকর্ষণীয় মনে করে। শেষের কথাগুলো আরিশ বলল অতি আনন্দে, অতি মুগ্ধতায়। সারা আর আরিশ দুজনেই কিছুক্ষণ একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কারোরই ইচ্ছে হচ্ছে না নজর সরাতে। এমন এক সুন্দর কোইন্সিডেন্সের শিকার হওয়ায় দুজনেই যেমন অবাক হয়ে যায়, তেমনই দুজনেই একে অপরের প্রতি এক ভালো লাগার সৃষ্টি হয়। এমন এক কোইন্সিডেন্সের শিকার কেই না হতে চায়। আরিশ তো চাইছে বারবার এমন এক সুন্দর কোইন্সিডেন্সের শিকার যেন সে হয়, বারংবার, হাজারবার। হঠাৎ ফোনের বাজখায় আওয়াজে দুজনেই চমকে ওঠে। দুজনেই পড়ে যায় এক অপ্রস্তুত ঘটনায়। আরিশ দ্রুত উঠে গিয়ে ফোনটা হাতে নিয়ে সোজা বারান্দায় চলে যায়। আর সারা উঠে গিয়ে বকুল ফুলের সেই মালাটা ব্যাগের মধ্যে রেখে ওয়াশরুম থেকে এসে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ঘড়ির কাঁটা 12টার ওপারে। অফিসের এক কলিগের সাথে জরুরি কথা সহ নানা রকম আড্ডামূলক কথাবার্তা বলে আরিশ রুমে চলে আসলো ঘুমোতে। রুমে এসে দেখলো সারা ঘুমিয়ে পড়েছে, একদম শটান হয়ে শুয়ে আছে সে। আরিশ ফোনটা রেখে ওয়াশরুম থেকে এসে মেইন লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল। বেশি কিছুক্ষণ শুয়ে এদিক ওদিক করার পরও ঘুম এসে আরিশের চোখে ধরা দিল না। ডান কাঁধ থেকে ফিরে এবার সে বাম কাঁধ হয়ে শুয়ে পড়ল। সারা এখনো আগের মতোই সোজা হয়ে শুয়ে আছে। সারার গা থেকে কম্বলটা একটু সরে গিয়েছে বলে আরিশ তা দেখতে পেয়ে ঠিক করে দিল। আরিশের চোখ জোড়া আবারও আটকে গেল সারার উপর। ঘুম আসছে না বলে বাম হাতটা ভাঁজ করে মাথার এক পাশ ভর দিয়ে সে অপলক দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে রইল। ডিম লাইটের আবছা আলোতে আরিশের সারাকে মায়াবতী লাগছে, খুবই মায়াবতী। আরিশ চেয়েও পারছে না তার এই মায়াবতীর উপর থেকে চোখ সরাতে। আচ্ছা, সারা কি পহেলা থেকে এত মায়াবী ছিল, নাকি কয়দিন সে একটু বেশি মায়াবতী দেখছে সারাকে? ঘুমন্ত সারাকে দেখে আরো বেশি আকর্ষণীয় লাগছে আরিশের কাছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ শেষে সে তার ডান হাতটা এগিয়ে নিয়ে গেল সারার মুখের দিকে। হাতের আঙ্গুলগুলো দিয়ে সারার চোখ নাক নেড়ে নেড়ে দেখছে। এক পর্যায়ে সে সারার ঘন কালো ভ্রু যুগল আঙ্গুল দিয়ে অগোছালো করে দিল। কিছুক্ষণ পর অগোছালো সে অংশটুকু আবারও গুছিয়ে দিল। খানিক সময় পর আরিশ খেয়াল করলো সারার ভ্রু যুগল প্লাক করান, একদম প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে।
তা দেখা যায় সারার ভ্রুজ গলে। ভ্রু থেকে আঙুল সরিয়ে আরিশ সেবার আঙুল রাখলো সারার নাকে। চিকন মসৃণ নাকটা ধরে আলতো করে একটু টান দিল সে, আর বিড়বিড় করে বলল, এই না হলে নাক? বাবা, এই নাকটা তো সে সুন্দর, চিকন লম্বা। খুব কম মেয়ে নাকি হয়তো এমন হয়। আর সেই কম মেয়েগুলোর মধ্যে একজন হলো আমার সামনের এই মায়াবতীটা। ইস, এত কিউট কেন তুমি সারা? দেখলে শুধু দেখতেই মন চায়। একটু ইচ্ছে করে না চোখ জোরে কোনো দিকে নিতে। তোমাকে দেখলে আমার চোখ জোরে শুধু তৃষ্ণার্ত হয়। কোনো কিছুই পারো না এই তৃষ্ণা মেটাতে। আমার এই তৃষ্ণা মেটাতে পারো শুধুই তুমি, একমাত্র তুমি। তোমার দিকে চেয়ে থাকলেই আমার এই তৃষ্ণা অর্ধেকটা মিটে যায়। পুরোটা মিটে না, অর্ধেকটা মিটে। জানো কবে আমার এই তৃষ্ণা পুরোপুরি মিটবে? যেদিন আমি তোমাকে মন ভরে ছুঁয়ে দিতে পারবো। আমার পরশ যেমন মনে থাকবে, শুধু আমার পরশ। কিন্তু সেদিনটা কবে আসবে জানি না, আদৌ কোনোদিন আসবে কিনা তাও জানি না। এসব বলে আরিশ এবার সারা ঠোঁটের উপর নিজের আঙ্গুল দিয়ে আলতো স্লাইড করতে লাগলো। ঘুমের মধ্যে সারা এই স্পর্শে মৃদু কেঁপে উঠল। সারার ঠোঁট জোড়ায় আরিশ আলতো করে স্লাইড করতে করতে বলল, মাঝে মাঝে খুব ইচ্ছে হয় তোমার এই ঠোঁট জোড়া আমার স্পর্শে মেতে উঠুক, কিন্তু ইচ্ছেটা আমি দমিয়ে রাখি। কারণ আমি চাই না তুমি আমার মনের কথা জানো। আমি কখনো আমার মনের কথা তোমাকে বলবো না। এই কথাগুলো আমার মনের এক কোণে দাফন করে রাখবো। কারণ আমি একই ভুল আবারও করতে চাই না। আবার সে কষ্ট পাওয়ার মতো শক্তি আমার নেই। নীরা চলে যাওয়ার পর আমি অনেক কষ্টে নিজেকে সামলেছিলাম। কোনো কারণে এখন যদি তুমি চলে যাও তাহলে নিজেকে সামলানো তার হয়ে পড়বে। আমি একটুও পারবো না শক্ত হতে। আমি এমনিতে দুর্বল প্রকৃতির মানুষ। তুমি চলে গেলে আমি একেবারে ভেঙে পড়বো। তাই কখনো আমাকে ছেড়ে যেও না সারা, কখনোই না। আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে হাতগুলো গুটিয়ে নিয়ে ঘুমিয়ে পড়লো। শান্তির এক ঘুমে সে তলিয়ে গেল। দুপুর থেকে কেমন যেন অস্থির অস্থির লাগছে সারার। এই অস্থিরতার কারণটা তার অজানা, তবে তার মনে হচ্ছে অস্থিরতা ভাবটা কাটানো সম্ভব শুধুমাত্র একটা উপায়, আর সেই উপায়টা হলো আরিশকে শক্ত করে জড়িয়ে ধরা। কিন্তু এখন তো চেয়েও সেটা সম্ভব না, কারণ আরিশ বাসায় নেই। তার আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, আর কেবল তো মাত্র দুপুর। মেডিকেল থেকে এসে শাওয়ার নিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সারা শুয়ে পড়ল। আপাতত এই অস্থিরতা দূর করার জন্য তাকে ঘুমানোর পদ্ধতি অবলম্বন করতে হবে। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে ঘুম ভাঙল সারার, তবে আপনা আপনি ঘুম ভাঙেনি। ঘুম ভেঙেছে ফোনের রিংটোনের শব্দে। আধো আধো চোখে হাতটা এগিয়ে নিয়ে ফোন রিসিভ করলো সারা। ফোনের স্ক্রিনে ওঠা নামটাও সে খেয়াল করেনি। সে হ্যালো বলতে ওপাশ থেকে রুনু বলে উঠল, হ্যালো সারা, কেমন আছিস? রুনু অর্থির মতন সারার কলেজ লাইফের ফ্রেন্ড। 1 বছর আগে বিয়ে হয়ে যাওয়ায় শুধু ফোনেই কথাবার্তা হয় তাদের, দেখা করার সুযোগ নেই। কারণ রুনু তার স্বামী সহ চট্টগ্রাম থাকে। রুনুর কণ্ঠস্বর শুনে সারার চোখ থেকে ঘুম পালিয়ে গেল। উৎফুল্ল হয়ে শোয়া থেকে উঠে জিজ্ঞেস করলো, তুই কেমন আছিস? আগে তাই বল। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিশ ভাইয়া কেমন আছে? সেও ভালো আছে। তো এতকাল পর আমাকে মনে পড়লো? মনে পড়বে না মানে? এত খুশির একটা দিনে তোকে মনে পড়বে না, তা কি হতে পারে? সারা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, কি খুশির নিউজ? বলছি আমি অর্থিকে কনফারেন্স কলে অ্যাড করছি, তারপর একসাথে বলবো। আচ্ছা। 2 মিনিটের মধ্যে রুনু আর সারার সাথে অর্থিও যুক্ত হলো ফোনে। রুনু এবার বলল, তো এবার শোন খুশির নিউজটা। সারা আর অর্থি একত্রে বলল। তাড়াতাড়ি বল। ওপাশ থেকে রুনু কথা শুরু করবে তার আগে সারাদের বাসার কলিং বেল জোর আওয়াজে চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে সারা বলল, এই দাঁড়া একটু, আরিশ এসেছে মনে হয়, আমি দরজাটা খুলে দিয়ে আসি। রুনু খানিকটা বিরক্তির সুযোগ শব্দ করে বলল। আচ্ছা যা। সারা দ্রুত গিয়ে মেন দরজা খুলে দিল। সাথে সাথে আরিশ বাসার ভেতর ঢুকলো। সারা আরিশের সাথে আর কোনরূপ কথা বলে দরজা আটকিয়ে সোজা রুমে চলে আসলো। রুমে এসে বলল, এবার বল। রুনু আবারও খুশি মনে অতি উৎসাহে বলল, গার্লস, তোমরা খালামণি হতে চলেছ। রুনুর কথাটা বলতে দেরি হলো, কিন্তু সারার আর অর্থির খুশিতে লাফিয়ে উঠতে দেরি হলো না। দুজনের মাঝে চরম খুশি বিরাজ করছে। তারা দুজনেই রুনুকে কংগ্রাটস বলে আবারও নানা কথায় মেতে উঠল। এদিকে আরিশ শুধু ভ্রুকুচকে সারার প্রতিটা কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে চলেছে। সে বুঝতে পারছে না সারা কার সাথে কথা বলছে আর কি বিষয়ে বা কথা বলছে। কিছুই শুনতে পারছে না সে, কারণ সারা কথা বলতে বলতে বারান্দায় চলে গিয়েছিল আর আরিশ রুমেই ছিল।
আরও প্রায় 15 মিনিট কথা বলার পর সারা কল কেটে দিয়ে রুমে ঢুকলো। রুমে এসে দেখলো আরিশ বিছানায় আছোয়া অবস্থায় ফোন চালাচ্ছে। রুনুর সাথে এতক্ষণ যাবৎ কথা বলে সারার কিছু মনে হয়নি, তবে আরিশকে দেখার সাথে সাথে সারার ভেতরটা হঠাৎ অজানা এক কষ্টে মুচড়ে উঠল। কানের কাছে বাঁচতে লাগলো রুনুর মা হওয়ার সংবাদটা। বাকি সব মেয়েদের মতন সারারও মনে এক সুপ্ত ইচ্ছে জাগ্রত হলো মা হওয়ার। মেয়ে থেকে মা হওয়ার সুখ শুধু মেয়ে নামক মানুষই পায়। এই এক অদ্ভুত সুখ, নিজের মধ্যে নিজের এক অংশ বেড়ে উঠছে, এটা ভাবলেই সারা শরীরে এক খুশির জোয়ার ভেসে যায়। সারাও চাইছে সে জোয়ারে নিজেকে ভাসিয়ে দিতে, কিন্তু আফসোস এসবের কিছুই সম্ভব না আপাতত, কারণ এখন পর্যন্ত তার আর আরিশের সম্পর্ক ততটা স্বাভাবিক হয়নি যতটা স্বাভাবিক হলে সে আরিশের কাছে বাচ্চার আবদার করতে পারে। বেশ কিছুক্ষণ আরিশের দিকে তাকিয়ে থাকার পর সারা আপন মনে একটা প্রশ্ন করে বসলো আরিশকে। আরিশ, তুমি কি কখনো আমার বাচ্চার বাবা হবে না? প্রশ্নটা সারার মধ্যেই থেকে গেল, তার আরিশের কান অবধি পৌঁছয়নি। ফোন চালাতে চালাতে হঠাৎ আরিশের নজর পড়ল বারান্দার দিকে। সারাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ জিজ্ঞেস করে বসলো, ওখানে দাঁড়িয়েছো কেন? কে ফোন করেছিল? আরিশের প্রশ্নে বাস্তবে ফিরে আসলো সারা। পা দুটো বিছানার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আমার বান্ধবী রেনু ফোন দিয়েছিল। ততক্ষণে সারা বিছানায় বসে পড়েছে। আরিশ আবারও প্রশ্ন করলো, কেমন বলেছে যে তুমি খুশিতে লাফিয়ে উঠেছিলে? সারা মৃদু হেসে বলল। ও প্রেগনেন্ট। মুহূর্তে আরিশের চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। সে হাসি মুখে বলল, রনুকে আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশন বলে দিও। সারা ভাবলেশন মুখে আরিশকে বলল। আচ্ছা। আরিশ ততক্ষণে বিছানা ছেড়ে উঠে সুইচ বোর্ডের কাছে চলে গেল। ফোনটা হাত থেকে টেবিলের কাছে রেখে চার্জারে ঢুকালো। আরিশের এই সাধারণ কর্মকাণ্ডগুলো সারা বেশ মনোযোগ সহকারে দেখছে। হঠাৎ করে তার মনে একটা প্রশ্ন জেগে উঠল, তাই দেরি না করে চট করে আরিশকে প্রশ্ন করে বসলো। আমার জায়গায় নীরা থাকলে এতদিনে তাকে স্ত্রীর সম্পূর্ণ অধিকার দিয়ে দিতেন, ঠিক না? আরিশ ফোনটা চার্জে দিয়ে শীতের কাপড় চোপড় পরছিল। সারার এমন উদ্ভট প্রশ্নে সে বিস্ময় নিয়ে সারার দিকে তাকালো। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কেমন ধরনের প্রশ্ন সারা? আরিশের প্রশ্ন আর রিয়াকশনে সারার হাবভাবের কোনো পরিবর্তন হলো বলে মনে হলো না। সে অনুভূতি শূন্য মুখে আবারও প্রশ্ন করলো, আচ্ছা, আপনি তো নীরাকে অনেক ভালোবাসেন, তাই না? তাহলে তো আরও আগে আপনাদের বিয়ে হতো, ঠিক না? আর এতদিনে নিশ্চয়ই একটা বেবির নিউজ শুনতে পেত সবাই, ঠিক বলছি না আমি? সারার করা প্রথম প্রশ্নে আরিশ রাগান্বিত না হলেও এই প্রশ্নে সে প্রচণ্ড রেগে গেল। নীরার সাথে এমন একটা ব্যাপার জড়িয়ে সারা যে তাকে এত রাগিয়ে দিয়েছে তা সারা জানে না। হুট করে সে প্রচণ্ড রাগে তার গা জ্বালা করতে লাগলো। রেগে জ্যাকেটটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে সে লম্বা পায়ে সারার দিকে এগিয়ে গেল। সারা তখনও বিছানায় বসে আছে। আরিশের এমন আগানো দেখে সে খানিকটা ভয় পেয়ে গেল। অনুভূতি শূন্য মুখখানা এখন ক্রমান্বয়ে ভয় অসাড় হয়ে যাওয়া মুখ হয়ে গেল। আরিশের এগিয়ে আসা দেখে সে বিছানায় বসে থাকা অবস্থায় একটু একটু করে পিছাতে লাগলো। এদিকে আরিশ পরনের শার্টের হাতা গুটাতে গুটাতে সারার একদম কাছে এগিয়ে গেল। সারা একটু একটু করে পেছাতে পেছাতে একদম বিছানার কোনায় চলে আসলো। পিঠটা গিয়ে ঠেকলো খাটের নকশা করা অংশে। আরিশ এতক্ষণে সারার কাছে চলে এসেছে। হাত দুটো বিছানায় ঠেকিয়ে দিয়ে সে সারার দিকে ঝুঁকে পড়ল। চোখে মুখে প্রচণ্ড রাগ দেখতে পাচ্ছে সারা। আরিশের এই রূপের সাথে আজকে প্রথম সম্মুখীন হচ্ছে সে। এর আগে সে আরিশকে কখনো রাখতে দেখেনি। তার সামনে তো কখনোই আরিশ নিজের রাগী ভাবটা প্রকাশ করেনি। আরিশ যতই এগিয়ে আসছে সারা ততই ভাবছে কি করে আরিশের এই নতুন রূপটা গ্রহণ করা যায়। এখন যে সে চাইলেও পালাতে পারবে না তা সে জানে, তাই পালিয়ে যাওয়ার ইচ্ছাটা আর পোষণ করলো না সে। আরিশ সারার মুখের দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, নীরাকে খুব ভালো লাগে তাই না? সবসময় নীরার কথা তুলে আনো। তুমি চাইলে নীরাকে আমাদের সাথে এনে রেখে দেবো। ভালো আইডিয়া না? সারা কাপা কাপা স্বরে বলল, না না, এমনটা না। তো কেমনটা? বলো। সারা কিছু না বলে চুপ করে রইল। মাথাটাও নিচু করে রাখতে পারছে না, কারণ আরিশ তার এতটাই কাছে, তাই অগত্যা চোখ জোড়া নিচু করে আছে। সারার চুপ করা দেখে আরিশ তার বাম হাতটা উঠিয়ে আবারও জোরে করে বিছানায় মারল। এতে করে একটু জোরে শব্দ হলো, আর তাতে কেঁপে উঠল সারা। এমনিতে কিছু হতো না, কিন্তু এখন সে রাগান্বিত আরিশের সামনাসামনি রয়েছে, তাই ভয়ে চুপসে গিয়েছে সে। আরিশ আগের মতোই বলল, যেদিন আমি তোমার দিকে আবার বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম সেদিনের পর থেকে কি একবারও নীরার কথা আমি তুলেছে? সারা না সুযোগ মাথা নাড়ালো। আরিশ আবারও প্রশ্ন করলো,
এই 1 মাসে কি আমি একবার নীরার সাথে কোনো ব্রেকআপ নিয়ে আফসোস করেছে বা বলেছে যে আমি নীরাকে এখনো ভালোবাসি? সারা আবারও না সূচক মাথা নাড়ালো। আরিশ এবার সোজা হয়ে বসে পড়ল। সারা এখনো আগের মতন আছে। আরিশ বসে পড়ার সাথে সাথে নিজের ডান হাতটা এগিয়ে সারার মাথার পেছনে ধরল, আর সাথে সাথেই সে সারাকে এক টানে নিজের দিকে এগিয়ে নিয়ে আসে। এবার আরিশ বসে আছে আর সারা আরিশের উপর ঝুঁকে আছে। তবে সারার এই ঝুঁকিয়ে পড়াটা ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। আরিশ সারার মাথার পেছনের চুলগুলো সামান্য একটু জোরে করে চিপিয়ে ধরে বলল, নীরার সাথে আমাকে এমন একটা বিষয় চড়াতে তোমার বিবেকে বাঁধেনি? হুট করে কোথা থেকে যেন সারার মধ্যে সাহসের সঞ্চার হলো। সে আরিশকে জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো। সে আহত স্বরে আরিশকে এবার বলল, না, বিবেকে বাঁধেনি। আর বাঁধবি বা কেন? আপনি তো নীরাকে এখনো মন থেকে সরাতে পারেননি। তাই বলেই তো আমাকে আপনার মনে, আপনার জীবনে একজন সঙ্গিনী হিসেবে জায়গা দিতে পারেননি। এখনো আমাকে বন্ধু হিসেবে মানেন। এসবের কারণ কি? কারণ হলো নীরা। নীরার প্রতি আপনার ভালোবাসা এখনো জীবিত আছে। আমাকে এখনো স্ত্রীর অধিকার দিতে পারেননি। এর কারণ কি? কারণ হলো আপনি নীরাকে বিয়ে করতে চেয়েছিলেন, নীরাকে স্ত্রীর অধিকার দিতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে আমার সাথে আপনার বিয়েটা হয়ে যায়। এখন নীরার জায়গাটা আমাকে দিতে পারেননি। আর আমি জানি এমনটা করতেও পারবেন না। আপনি কখনো আমাকে ভালোবাসতে পারবেন না, কখনোই না। সারার প্রতিটা কথা আরিশের মনে আবারও রাগ ধরিয়ে দিল। আজকে না চাইতেও তার খুব রাগ লাগছে। রাগটা সারার প্রতি, অর্থাৎ সারার কথার প্রতি। আরিশ চেয়েও নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। সে এবার সারার মাথা থেকে হাত সরিয়ে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল আর নিজে উঠে দাঁড়িয়ে পড়ল। আরিশের এমন কাজে সারা চমকে গেল। তবে এখন আরিশের কাজে সে ভয় পেয়ে গেল। ভয়ে গলাটা শুকিয়ে আসছে তার। বুকটা ধক করে উঠল, কারণ সে আরিশকে শার্ট খুলতেও দেখলো। আরিশ রাগী দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে তাকিয়ে শার্টের বোতামগুলো খুলতে লাগলো। শার্টের বোতাম খোলা শেষে সে শার্টটা ফ্লোরে ছুঁড়ে ফেলে সারার দিকে এগোতে এগোতে বলল, তোমার খুব ইচ্ছা যে আমি তোমাকে স্ত্রীর সব অধিকার দেব, তাই না? খুব ইচ্ছা। আজকে তোমার সব ইচ্ছা পূরণ করব। আজকে তোমাকে স্ত্রীর সব অধিকার দিব। কিন্তু হ্যাঁ, আপনার স্বামীর সব অধিকার দিতে হবে। কি দেবে না? না দিলে আমি জোর করে নিতে জানি। আমাকে এখন সব স্বামীর মতো দেখবে যারা বিয়েতে রাতেই জোর করেই হোক সব অধিকার আদায় করে নেয়। এসব কিন্তু আমি করতে চাইনি। তোমার ইচ্ছাতে সব হচ্ছে, সবটা তোমার মর্জি। বলে আরিশ এক টানে সারার গা থেকে ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেলে আর সারার আরও কাছে এগোতে থাকে। এক পর্যায়ে সে সারার উপর নিজের শরীরের মোটামুটি অর্ধেক ভর ছেড়ে দেয়। এদিকে সারা এতক্ষণ ভয়ে কাঁপছিল, তবে আরিশের বলা প্রতিটা কথা তার মনে প্রচণ্ড আতঙ্ক ঠুকিয়ে দেয়। গলা ফেটে তার কান্না আসতে থাকে আরিশের এই আচমকা কাজে। সে কখনো ভাবেনি আরিশ এমনটা করবে। আসলে দোষ তো তারই ছিল। সে আরিশকে এসব বিষয়ে কথা শোনাতে থাকে। আরিশ যতই এগিয়ে আসছে তার দিকে, ততই তার হৃৎপিণ্ডটা যেন ভয়ে বের হওয়ার উপক্রম হয়ে আসছে। এতক্ষণ কান্নাটা আটকে রাখলেও আরিশকে নিজের একদম কাছে দেখে সে শব্দ করে কেঁদে দেয়। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। সে আকুতির স্বরে আরিশকে বলে, আমাকে মাফ করে দিন প্লিজ। আর কখনো এসব বলবো না। তবে প্লিজ আমার সাথে এমনটা করবেন না, দোহাই লাগে, এমনটা করবেন না। আমার ভুল হয়ে গিয়েছে, মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। রাগের মাথায় যে আরিশ তার ন্যূনতম হুঁশটাও হারিয়ে ফেলেছিল সেটা সে বুঝলো যখন সে সারার কান্না দেখল, অশ্রু মিশ্রিত সারার চেহারা দেখল, যখন সে তার মায়াবতীর চোখের জল দেখল, তখন সে বুঝতে পারলো রাগের মাথায় সে কি অঘটন ঘটাতে যাচ্ছিল। সারার কান্না দেখে সে থম মেরে রয়েছিল। পরে সারার কথাগুলো শোনার সাথে সাথে সে সারার উপর থেকে দ্রুত সরে গিয়ে ফ্লোর থেকে শার্ট উঠিয়ে রুম থেকে বের হয়ে গেল। একটা কথাও সে বলল না আর। এদিকে সারা আস্তে ধীরে উঠে বসে পড়ল। পাশ থেকে ওনাটা নিয়ে গায়ে জড়িয়ে নিল। চোখের সামনে তার কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলো। পুরো ঘটনাটা একটা খারাপ অনাকাঙ্ক্ষিত ঘটনা। সারা মোটেও আশা করেনি এমন কিছু হবে। পুরো বিষয়ে যে তার দোষ ছিল সে স্বীকার করে নিয়েছে, তবে সেও তো নিরুপায় ছিল। আজ পর্যন্ত আরিশের কোনো কাজেই সারার মনে হয়নি যে আরিশের মনে তার জন্য সামান্যতম জায়গা আছে। আরিশ তাকে ভালোবাসে, শুধু মনে হয় আর জন্য আরিশের মনে শুধু বন্ধুত্ব আছে, আছে দায়িত্ববোধ, হয়তো সাথে আছে কিছু সহানুভূতি। যদিও আরিশ নীরার কথা মুখে আনেও না, তবুও সারার মনে হয় আজও আরিশের মনে নীরা গেঁথে রয়েছে। এজন্যই আরিশ তাকে ভালোবাসতে পারে না। তবে সারা যে একটু হলেও ভুল করেছে
তা সে উপলব্ধি করতে পেরেছে। আজ নিজের এক ভুল আর বোকামির জন্য সে এক অনাকাঙ্ক্ষিত অঘটনের শিকার হতে চলেছিল। আরিশের এমন রূপ সে কখনো দেখেনি। আরিশের বলা প্রতিটা কথা, প্রতিটা কাজ সারার সামনে ভাসতে লাগলো। সব মনে করতে করতে এক পর্যায়ে সে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। সেদিনকার ঘটনার পর মোটামুটি 1 সপ্তাহ কেটে গিয়েছে। সেদিন রাতটা দুজন দু রুমে কাটিয়েছে। পরের দিন সকালেও আরিশ দ্রুত খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। প্রথম 3 দিন সারার সাথে আরিশের দেখা হতো শুধুমাত্র দরজা খোলার সময়। আরিশ অফিস থেকে আসলো, সারা দরজা খুলে দিত। শুধু তখনই দুজনের দেখা হতো। সেদিনকার কাজে আরিশ খুব লজ্জিত ছিল। সারাকে সরি বলতে গিয়েও পারেনি সে। নানা রকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে সে সরি বলেনি। এদিকে সারাও খুব লজ্জা পেয়েছিল। সব দিয়ে 4 দিন তাদের কোনো রকম কথাবার্তা ছাড়াই কেটে গিয়েছে। 5ম দিনে আরিশ মনে সাহস জুগিয়ে সারাকে সরি বলে ফেলে। নানা রকম সংকোচ নিয়েও সে আরিশের সরি একসেপ্ট করে। সেদিন শুধুমাত্র 3টা শব্দের কথা হয়েছিল তাদের। আরিশ বলেছিল সরি, আর সারা জবাবে বলেছিল ইটস ওকে। ব্যাস, এই শব্দগুলোর মধ্য দিয়েই কথার ইতি টেনেছিল তারা দুজন। সেদিন থেকে আবারও তাদের মধ্যে মোটামুটি কথাবার্তা শুরু হয়। তবে আগের মতো স্বাভাবিক কথা শুরু হয়নি তাদের। আরিশ আর সারা দুজনেই চেয়েছে তাদের সম্পর্কটা আগের মতো করতে। তবে সাহস করে কেউই এগিয়ে আসছে না। রাতের প্রায় 12টা বাজে। আরিশ অফিসের কাজগুলো সেরে বারান্দায় বসে আছে, আর সারা মাত্রই পড়া শেষ করে চেয়ার থেকে উঠল। এক নজর বারান্দায় তাকিয়ে থেকে সে সোজা রান্নাঘরে চলে গেল। আজ বড় কষ্টে সে মনে সাহস জুগিয়েছে আরিশের সাথে স্বাভাবিক কথাবার্তা বলার। কারোর সাথে কথাবার্তা শুরু করার সবচেয়ে ভালো উপায় হলো সামনের মানুষটাকে কফি অফার করা। সব ভেবে চিনতে সারাও সে পথে এগোনোর সিদ্ধান্ত নিল। রান্নাঘরে গিয়ে দ্রুত 2 মগ কফি বানিয়ে সে রুমে চলে আসলো। কিন্তু বারান্দায় যাওয়ার সাহসটুকু সে জুগিয়ে উঠতে পারছে না। মিনিট 5 সে বারান্দার দরজার সামনে 2 হাতে 2টো কফির মগ নিয়ে দাঁড়িয়ে রইল। আরিশ এখনো টের পায়নি যে সারা তার আশেপাশেই রয়েছে। 6 মিনিটের মাথায় সারা বুক ভরে লম্বা একটা শ্বাস নিয়ে 1 পা 2 পা করে বারান্দায় চলে এলো। এটুকু সাহস জুগিয়ে নিতে তাকে বেশ খানিক সময় অপেক্ষা করতে হয়েছে। আরিশ একাধারে আকাশে ওঠা চাঁদটার দিকে তাকিয়ে আছে। এতে কোনো একঘেয়েমি লাগে না তার, বরং প্রকৃতির এই ছোট্ট তবে অতুলনীয় সৌন্দর্য সে বারবার উপভোগ করতে চায়। মনোযোগ দিয়ে সে আকাশের চাঁদটা দেখছে। তার এই মনোযোগে বিঘ্ন ঘটালো সারা। হুট করে আরিশের সামনে সারা 2 মগ কফি এগিয়ে ধরলো। এমন হুট করে সারার সামনে আসা মোটেও বিরক্তি বোধ করেনি আরিশ, বরং সে খুশি হয়েছে। এতক্ষণ আকাশের চাঁদকে সে দেখছিল, আর এখন সে দেখছে তার চাঁদকে, আরিশের চাঁদকে, আরিশের সারাকে। সারা হাসি মুখে আরিশের সামনে 2 মগ কফি ধরার পর আরিশ সেখান থেকে 1 মগ কফি নেয়। নিজের হাতে থাকা কফিটা নিয়ে সারা বারান্দায় রাখা আরিশের পাশের চেয়ারটাতে বসে পড়ল। দুজনে এখনো চুপচাপ রয়েছে। সারা এতদূর সাহস জুগিয়ে আসতে পারলেও এখন আরিশের সামনে সে কথা তুলতে পারছে না। এখনো জড়তা কাজ করছে তার মাঝে। তবে আরিশ নিজের জড়তা কাটিয়ে উঠে সারাকে বলল, আজকের কফিটা অ্যাজ ইউজুয়ালের চেয়ে একটু বেশি ভালো হয়েছে। সারা মুচকি হেসে বলল, থ্যাঙ্কস। এটুকু কথা তারা বলেছে সামনের দিকে তাকিয়ে। একে অপরের দিকে তাকিয়ে কথা বলতে বা বলাতে সারা বেশ সংকোচ বোধ করছে। যদিও এটা আরিশ বুঝতে পারেনি। সারা কথার গতি বজায় রাখার জন্য আরিশকে জিজ্ঞেস করলো, আপনার অফিসের কাজকর্ম কেমন চলছে? কফির মগে প্রথম চুমুকটা দিয়ে আরিশ বলল, আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। আরিশের দেখা দেখি এবার সারাও কফির মগে 1 চুমুক দিল। কিছুক্ষণ থেমে আবার বলল, প্রমোশনের খোঁজখবর কি? আর একদিন বাদে নতুন বছর শুরু হবে। জানুয়ারিতে প্রমোশনের নিউজটা পাবো হয়তো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আর হ্যাঁ, মামির সাথে সকালে কথা হয়েছিল। মামি বলল তানিয়াপুর বিয়েটা ছেলেপক্ষ জানুয়ারি মাসের শেষের দিকে রাখতে চাইছে। আমি কিছুটা এমনই আভাস পেয়েছিলাম। তো বলো, তোমার পড়ালেখার অবস্থা কি? ভালোই চলছে। এরপর আবারও দুজনের মধ্যে নীরবতা বিরাজ করলো। আরিশ একবার ভাবলো সারাকে একটু সুন্দর করে সরি বলা উচিত। তবে সেদিনকার ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আবারও ইচ্ছে করে তুলে আনার কোনো মানে হয় না। তাই আরিশ থেমে গেল। খানিক সময় পর সারা বলল, চলুন উঠি, বেশ রাত হয়েছে। আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা চলো। দুজনেই রুমে যাওয়ার জন্য পা বাড়ালেও মনের মধ্যে চাপা এক ইচ্ছে নিয়ে রাখলো। তা হলো কিছু মনের কথা বলা, কিছু সুপ্ত ইচ্ছে বাসনা প্রকাশ করা। সারা ভেবেছিল বিষয়ে
কিছু কথা বলবে, তবে পরিবেশ পরিস্থিতিটা মন মতো না হওয়ায় সে দমে গেল। তবে মনে মনে আগামীকালের জন্য কিছু প্ল্যান বানিয়ে রাখলো। সন্ধ্যার আগে বাসায় চলে আসে আরিশ। আজকে তার বন্ধুরা 31st নাইট উদযাপন করবে বলে সে অফিসের কাজ দ্রুত শেষ করে বাসায় চলে আসে। সন্ধ্যার দিকে আরিশ রেডি হচ্ছে। সারা এ ব্যাপারে কিছু জানে না, তাই আরিশের রেডি হওয়া দেখে সে জিজ্ঞেস করলো, রেডি হয়ে কোথায় যাচ্ছেন? শার্টের উপরে কোটটা পরতে পরতে সারার প্রশ্নটা তার কানে এলো। আর সাথে সাথে তার মনে পড়ল, সে তো সারাকে নিউ ইয়ারের পার্টির ব্যাপারে কিছু বলেনি। নিজের ভুলমনার উপরে সে জিভ কেটে বলল, ও সরি, তোমাকে বলা হয়নি। আমার ফ্রেন্ডরা সবাই নিউ ইয়ারের পার্টি অ্যারেঞ্জ করেছে, আমাকে ইনভাইট করেছে। আরিশের কথা শোনার সাথে সাথে সারার হাসি খুশি মাখা মুখটা মুহূর্তেই কালো হয়েছে। সে আজ নিউ ইয়ার উপলক্ষে আরিশকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল, তবে আরিশের বাইরে যাওয়ার প্ল্যান জেনে তার মনটা খারাপ হয়ে গেল। সারার মুখের হাবভাব আরিশের নজরে পড়ল বলে সে কিছুটা চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, হঠাৎ কি হলো তোমার? আরিশের প্রশ্ন শোনার সাথে সাথে সারা নিজের চেহারা স্বাভাবিক করার চেষ্টা করে বলল, কিছুই হয়নি তো। আরিশ এবার সন্দেহের সুরে জিজ্ঞেস করলো, শিওর তো? আচ্ছা, তোমাকে এভাবে একা রেখে পার্টিতে যাচ্ছি তাই বলে কি তুমি মাইন্ড করছো নাকি? সারা জোরপূর্বক হাসি চেষ্টা করে বলল, আরে না, এতে মাইন্ড করার কিছুই নেই তো। আপনার বন্ধুত্বের পার্টিতে গিয়ে তো আমার কোনো লাভ নেই। আরিশ মানিব্যাগটা পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, হুম, আর ওরা ওদের ওয়াইফকে বলেনি এখানে শুধু ফ্রেন্ডরা থাকবে, কারোর কোনো ফ্যামিলি মেম্বার থাকবে না। বুঝেছি। আরিশ দরজার কাছে এসে সারাকে বলল, আজকে ফিরতে তো বেশ রাতও হয়ে যাবে, তুই সাবধানে থেকো আর ভয় পেও না। কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে কল দিও। আর কালকে শুক্রবার বলে আসতে অনেক লেটও হতে পারে। আরিশের বলা কথাগুলো সারার মন মানতে চাইল না, তবে না মেনেও উপায় নেই। তবুও সে একটু অনুরোধের সুরে আরিশকে বলল, একটু কি জলদি বাসায় আসা যায় না? যদি পারেন তাহলে একটু আগে আসার চেষ্টা করবেন। কথাগুলো বলার সময় সারার চেহারায় স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠেছিল। সারা অনুরোধ আর চেহারার ভাব দেখে আরিশের খুব মায়া হলো। ইচ্ছা হলো সারার সাথেই থেকে যেতে, কিন্তু এখন চাইলে তো তার সম্ভব না। তাই সে মৃদু হেসে আশ্বাসের সুরে বলল, চেষ্টা করব। এটুকু কথাই সারার মনে খুশির ঢেউ তুলে দিল। সে হাসি মুখে বলল, আচ্ছা, তাহলে দেখে শুনে যাবেন। আচ্ছা। আরিশ চলে যাওয়ার পর সারা দরজা আটকে রুমে এসে পড়তে বসল। 12টা বাজতে এখনো প্রায় 15 মিনিট বাকি। নিউ ইয়ার উপলক্ষে সারা দোকান থেকে ছোট্ট একটা কেক কিনে নিয়ে এসেছে। সেটা ড্রয়িং রুমের সেন্ট্রাল টেবিলে রাখে। আর আরিশ যাওয়ার পর সারা নিজের হাতে কয়েক রকমের খাবার দাবার রান্না করে, সেগুলো ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে। সারা জানে আরিশের বাসায় আসতে আসতে 12:30 পার হয়ে যাবে, তাই সে সময় মতোই সব কিছু রেডি করে রাখে। সব কিছু সাজানো গোছানো শেষে সারা রুমে গিয়ে পিচ কালারের একটা শাড়ি পরল, সাথে ম্যাচিং ইয়ারিং পরল, চোখে কাজল আর ঠোঁটে হালকা কালারের লিপস্টিক দিল। এসব কিছু প্রিপ্ল্যান্ড ছিল তার। এসবের মূল উদ্দেশ্য হলো আরিশকে নিজের মনের কথা স্পষ্ট করে বলার, নিজের মনের অনুভূতিগুলো বলার। সে আশায় আছে হয়তো এতে করে আরিশের মনের অনুভূতিগুলো জানা যাবে। আরিশের মনে তার জন্য বন্ধুত্ব ছাড়াও ভালোবাসার জায়গা আছে কিনা সেটাও জানা যাবে। কারণ সারা এতদিনেও আরিশের মনের পুরো কথা জানতে পারেনি। আরিশের কোনো কাজে সারার মনে হয়েছে হয়তো আরিশ তাকে একটু হলেও ভালোবাসে, আবার কিছু কাজে এমনও মনে হয়েছে যে আরিশ শুধুই বন্ধুত্বের খাতিরে সব করছে। বিয়ের বন্ধনে এক প্রকার জোরপূর্বক আবদ্ধ হয়েছে বলে এমনটা করেছে। আবার সেদিনকার আরিশের ব্যবহারও সারার মনে সামান্য একটু সন্দেহ জেগেছিল, হয়তো তার জন্য আরিশের মনে ভালোবাসা আছে, নয়তো নীরার কথায় সে এমন ভরকে যাবে কেন? এসব কিছুই সারা ভেবেছে ওই ঘটনার পরে। বেশ মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু ভেবেছে সে। তবে আরিশের কনফিউজিং বিহেভিয়ার সে কিছুই শিওর হতে পারেনি এতদিনেও। তাই আজকে নিজের সব আন্দাজ, সব সন্দেহকে সত্য বা মিথ্যে প্রমাণিত করবে সে। সে আশা রেখে এত কিছুর আয়োজন করেছে সারা। রেডি হয়ে প্রায় আধা ঘন্টা যাবৎ বসে আছে। অবশেষে ঘড়ির কাঁটা যখন 1টার ওপারে, তখন আরিশ আসলো। কলিং বেলের আওয়াজ কানে যেতে সারা দ্রুত পায়ে হেঁটে দরজার কাছে গেল। মনের মধ্যে নানা উৎকণ্ঠা, ভয়, ভালো লাগা বয়ে যাচ্ছে তার। সবকিছুর এক মিশ্র অনুভূতি বিরাজ করছে তার মাঝে। তার এই রূপ দেখে আরিশের কি প্রতিক্রিয়া হবে, আরিশ কি কমপ্লিমেন্ট দেবে, এসব চিন্তা করতেই ভালো লাগার এক স্রোত
বয়ে গেল তার মাঝে, আবার হুট করে সাথে সাথে এক ভয়ের ঢেউ বয়ে গেল তার মাঝে। সারা নিজেও বুঝতে পারছে না ঠিক কেমন অনুভূত হচ্ছে তার মাঝে। নানা চিন্তা ভাবনা করে তৃতীয়বার কলিং বেলের আওয়াজে সারা দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে আরিশের ক্লান্তি আর বিরক্তি মাখা মুখ দেখল সারা। সে মোটেও আরিশের এমন চেহারা আশা করেনি, তবে পর মুহূর্তে নিজেকে বুঝালো এই বলে যে সে হয়তো পার্টি করার জন্য ক্লান্ত হয়ে আছে। ভেতরে ঢোকার সময় সারার সাজগোজ দেখে আরিশ খানিকটা চমকে গেল, তবে পর মুহূর্তে সে নিজেকে সামলে নিল। মুখে সে হাসি ফুটাতে চাইল না, তবে সারাকে দেখে সে মুখে হাসি না ফুটিয়েও থাকতে পারল না। যদিও সে বিরক্ত বোধ করছে, মনের মাঝে সুপ্ত এক রাগ বিরাজ করছে, তবু সে ঠোঁটের কোণে বিস্তৃত এক হাসি ফুটিয়ে তুলল। আরিশের তরফ থেকে এই হাসিটা পেয়ে খুব খুশি হলো সারা, যদিও তার মনে হলো এই হাসিটা জোরপূর্বক এক হাসি। তবু সেই মনে হওয়াটাকে পাত্তা দিল না। আরিশ বাসায় প্রবেশ করার সাথে সাথে এসে দরজা আটকিয়ে দিল। আরিশ এক নজর আবারও সারাকে দেখে রুমের দিকে যেতে যেতে বলল, এত রাতে এইসব সাজগোজ কেন? আরিশের প্রশ্নে এবার সারার বেশ রাগ হয়ে গেল। বিড়বিড় করে সে বলতে লাগলো, মাথার জন্য এত সাজগোজ করেছি, বেয়াদব লোক একটা, একটুও কি বোঝে না আমি কিসের জন্য সেজেছি? এইটুকু তো আন্দাজ করতে পারতেন যে নিউ ইয়ারের জন্য সেজেছি, যদিও আন্দাজটা ভুল হতো তবুও। সারার বিড়বিড় আওয়াজ শুনে আরিশ বলল, কি বিড়বিড় করছো বলো একটু শুনি, যদিও শোনার তেমন ইচ্ছে নেই। বলে সে রুমে ঢুকে গেল। এদিকে আরিশের এমন বিহেভিয়ারে সারা বেশ অবাক হলো, তার সাথে সে বেশ রাগও করলো। এত সাজগোজ তো সে আরিশের জন্যই করেছে, তাহলে একটু ভালো করে দেখে ভালো কমপ্লিমেন্ট কি সে দিতে পারতো না? অবশ্যই পারতো, তাহলে দেয়নি কেন? তবে কি আরিশ একটা মেয়ে এত সুন্দর করে সাজগোজ করেছে শুধুমাত্র একটা মানুষের জন্যই, আর সেই মানুষটা একটু ভালো করে না দেখে শুধু হাসি দিয়ে চলে গেল, তাও আবার এক প্রকার চোরপূর্বক হাসি। এত কিছুর পরেও যদি আরিশ চুপচাপ থাকে, তাহলে সারা ভেবে নেবে আরিশের মনে তার জন্য কিছুই নেই। আচ্ছা, যদি সত্যি এমনটা হয় তাহলে সে কি করবে? নিজেই নিজেকে এই প্রশ্নটা করে সারা ভাবতে লাগলো এর উত্তর। খানিক সময় পর চিন্তা ভাবনা শেষে সে অভিমানী সুরে নিজেকে বলল, এমনটা হলে আমার এখানে থাকার কোনো মানেই হয় না। আমি পারবো না শুধুমাত্র বন্ধুত্ব নিয়ে জীবন পার করে দিতে। আর এই জোরপূর্বক সম্পর্ক এইভাবে বন্ধুত্ব দিয়ে কতদিন টিকিয়ে রাখা সম্ভব? সর্বোচ্চ 2 থেকে 3 বছর, এর চেয়ে বেশি তো সম্ভব না। আজই আমার জবাব চাই, আজ যে করেই হোক আমি সব জেনেই ছাড়বো। এসব নিজেকে বলে সারা রুমের দিকে পা বাড়ালো। রুমে এসে সে দেখলো আরিশ রুমে নেই, তার মানে ওয়াশরুমে গিয়েছে। তাই সে আরিশের জন্য অপেক্ষা করতে লাগলো। 5 মিনিট পর আরিশ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সারা খেয়াল করে দেখলো আরিশের মুখে আবারও রাগ আর বিরক্তির এক মিশ্র ছাপ। সে বুঝতে পারছে না আরিশের এমন অবস্থার কারণ, কিন্তু সে আপাতত বুঝতেও চাইছে না, সে শুধু তার উত্তরটা জানতে চাইছে। তাই সে দ্রুত পায় আরিশের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে বললেন না তো? তোয়ালে থেকে মুখটা সরিয়ে আরিশ সারার দিকে ভাবলেশীনভাবে তাকিয়ে রইল। সারার এই প্রশ্নের জবাব তার দিতে ইচ্ছে করছে না, তারপরেও সে জবাব দিল, ভালো লাগছে বলে সে বারান্দার দিকে পা বাড়ালো। এদিকে আরিশের এমন প্রতিক্রিয়ায় সারার যেমন রাগ হলো তেমন কান্নাও পেল। সে একটু বেশি ইমোশনাল মানুষ, মাঝে মাঝে সামান্য কথা কাজ তাকে খুব ইফেক্ট করে, আবার মাঝে মাঝে বড়সড় কথা বা কাজও তার উপর কোনো ইফেক্ট ফেলে না। সারা বারবার চিন্তা করেও বুঝতে পারছেন আরিশের এমন বিহেভিয়ারের কারণ। কিছুক্ষণ পর সে জিদ ধরে আরিশের সামনে আবারও গিয়ে একই প্রশ্ন জিজ্ঞেস করলো। এবার সারার প্রশ্নে আরিশ খুব রেগে গেল, সাথে বিরক্তিকর ভাবটা তো আছে। এসবের মূল কারণ হলো নীরা। আজকে আরিশ নীরা আর তার হাজব্যান্ডকে একসাথে নিউ ইয়ার পার্টিতে দেখেছে। আরিশ আর তার বন্ধুরা যে সেন্টারে পার্টি করেছে, নীরা আর তার হাজব্যান্ড সহ বন্ধু বান্ধবরাও সেখানেই পার্টি করেছে। এতে আরিশের কোনো সমস্যা নেই, যার যেখানে ইচ্ছা সে সেখানে পার্টি করতেই পারে। সবকিছু ঠিকঠাকই ছিল। আরিশ নীরাকে কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু তার সামনে নীরা অতিরিক্ত শো অফ করছিল, সাথে আরিশকে ডিরেক্টলি ইনডাইরেক্টলি নানাভাবে অপমানও করছিল। সবার সামনে আরিশ কোনো তামাশা করতে চায়নি বলে সব কিছু মুখ বুজে সে সহ্য করেছিল। খুব কষ্টে পুরো পার্টিটা শেষ করে সে বাসায় ফেরে। নীরাকে দেখার শুরু থেকে পর্যন্ত আরিশের মেজাজ খিটখিটে হয়ে আছে। ভেতর ভেতর প্রচণ্ড রেগে গেছে সে নীরার ব্যবহারের জন্য। সামাল নিতে গিয়ে আরও বারবার সেসব ঘটনা মনে পড়েছে তার। এমনিতে রাগ আর বিরক্তি তার পিছু ছাড়ছে না, আবার সারার বারবার এমন প্রশ্নে আরও রাগ আর বিরক্ত হয়ে গেল সে। এবার সারার প্রশ্নে এসে গলা উঁচিয়ে বলল, প্লিজ যাও তো এখান থেকে।
বললাম তো একবার যে ভালো লাগছে। আর কি শুনতে চাও তুমি? এখন যাও প্লিজ, প্রচন্ড বিরক্ত লাগছে আমার। আরিশের এমন বিহেভিয়ার সারা মোটেও আশা করেনি। আরিশের এমন উচ্চস্বর শুনে প্রথমে সে কেঁপে ওঠে, এরপর ধীরে ধীরে কান্নাগুলো দলা পাকিয়ে তার গলার কাছে এসে আটকিয়ে যেতে থাকে। সাথে রাগ তো আছে, গলার ভেতরে কেমন যেন জ্বালা করতে থাকে তার। আরিশ সারাকে কথাগুলো বলে তোয়ালিটা সোফায় ছুঁড়ে দিয়ে বিছানায় যেতে লাগলো। কিন্তু তার আগে সারা আরিশের পরনের টি শার্টের পেছনের অংশটুকু ধরে টান দিয়ে নিজের দিকে ফিরিয়ে নিল। আজকে এসে এসবের বিহিত করে ছাড়বে। এতদিনের একটু একটু করে জমে থাকা রাগ, অভিমান, কষ্ট আজ সে সব বের করে ছাড়বে। আরিশকে সবকিছুর জবাব দিয়ে ছাড়বে সে। হুট করে সারার এমন ধরনের কাজে আরিশ অল্প স্বল্প বিষয় নিয়ে সারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই রাত 1:30টার সময় সব কি ধরনের বিহেভিয়ার দেখাচ্ছ তুমি? আমার রাগ বিরক্তি কি দেখছো না? না দিয়ে থাকলে বলো, আমি আরো ভালো করে সেটা প্রকাশ করব। বলে সে সারার হাতের মুঠোই থেকে নিজের টি শার্ট ছাড়িয়ে নিয়ে বিছানার দিকে আবারও অগ্রসর হলো। কিন্তু এবারও সে শুয়ে পড়তে পারল না। সারা এবার সোজা আরিশের টি শার্টের কলার ধরে নিজের কাছে আরিশকে টেনে এনে রাগী গলায় দাঁতে দাঁত চেপে বলল, রাগ শুধু আপনার আছে, আমার নেই? আপনি রাগটা প্রকাশ করেন বলে ভাবেন যে আপনার রাগ বেশি, কিন্তু না, আপনি ভুল ভাবছেন। আমার রাগটা অনেক বেশি। এতদিনও রাগটা তেমন প্রকাশ করিনি, কারণ আমি আপনাকে ভালোবাসি। আর আপনি আপনি তো আমাকে ফেলনার জিনিস মনে করেন, ঠিক না? আচ্ছা, আমার মধ্যে খারাপ কি আছে বলুন তো? আমি দেখতে কি খুব খারাপ? আমি কি কালো? ব্যবহার কি খুব খারাপ? নাকি নীরার মতো মডার্ন না বলে আমাকে ভালোবাসেন না? বলুন। আরিশ এসবের কোনো জবাব দেয় না। সে অপলক দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে থাকে। কথাগুলো বলার সময় যে সারার চোখের কোণে পানি চিকচিক করেছিল তা নজর এড়ায়নি আরিশের। সারা আবারও বলল, আচ্ছা, বিয়ে করার সময় কি আপনার মাথায় বন্দুক ধরা হয়েছিল কবুল বলার জন্য? আমি কি সেই দিন রেস্টুরেন্টে আপনাকে থ্রেট দিয়েছিলাম বা খুব জোর করেছিলাম বিয়ের জন্য? করিনি তো। আমি তো একটু বুঝিয়েছিলাম আপনাকে, আর আপনি তাতেই রাজি হয়ে গেলেন। আসলে সেই দিন ওইটুকু বোঝানোই উচিত হয়নি আমার। সেই দিনের জন্য আজ আমার এই দশা। আমি অসহায়, আমি নিরুপায়, আমি কাঙাল, আমি ভালোবাসার কাঙাল। প্রথমে কথাগুলো বলার সময় সারার কান্না প্রায় অবস্থা ছিল। এবার সে অঝোর ধারায় কান্না করতে লাগল। চোখের কোণে জমে থাকা সে বিন্দু বিন্দু জল এখন ঝর্ণার মতন অঝোর ধারায় পড়তে লাগলো। আরিশ সারার কান্না দেখে পুরো থম মেরে দাঁড়িয়ে রইল। নিজেকে মস্ত বড় অপরাধী মনে হলো তার। সে জানি আজ সারার চোখের এই পানির জন্য সে দায়ী। তার ব্যবহার, তার হেয়ালিপনা, এসবের জন্যই আজ সারার এই অবস্থা। সারার চোখের পানি দেখে আরিশের মনের সব রাগ, বিরক্তি মুহূর্তে পানি হয়ে গেল। সে পুরো স্বাভাবিক হয়ে গেল। তবে সারার চোখের এই পানি সে মোটেও সহ্য করতে পারছে না। সারা এবার কাঁদতে কাঁদতে আরিশের টি শার্টের কলার ছেড়ে দিয়ে ফ্লোরে বসে নিচের দিকে তাকিয়ে বলল, হারিস, আমি আর পারছি না সহ্য করতে। কতদিন এভাবে থাকবো আমি? আমি পারছি না এসব মেনে নিতে। প্রায় 1.5 মাস হয়ে গেল বিয়ের, অথচ কখনো তুমি আমাকে ভালোবাসার নজরেই দেখোনি। হারিস, আমি চাই না বন্ধুত্ব, আমি শুধু তোমার ভালোবাসা চাই, তোমার মনে থাকতে চাই, তোমার ছোঁয়া পেতে চাই। আচ্ছা হারিস, তুমি বলো না আমার মধ্যে খারাপ কি আছে? তুমি শুধু একবার বলো, আমি নিজেকে পুরোপুরি ভাবে বদলে দেব। তুমি যদি বলো নীরার মতো মডার্ন হতে, আমি তাও হব। আচ্ছা, আমার এই শ্যামলা বর্ণ তোমার পছন্দ হচ্ছে না মনে হয়, ঠিক না? তুমি বললে আমি নিজেকে ফর্সা করে তুলতে কোনো কমতি রাখবো না। আমি সব করবো আরিশ, তুমি শুধু আমায় ভালোবাসো, আর কোনো কিছুই চাই না আমি তোমার থেকে। তুমি শুধু আমাকে ভালোবাসো আরিশ। এই 1.5 মাস আমি তোমার ভালোবাসার জন্য মুখিয়েছিলাম। তুমি একদিন বলেছিলে তোমার কাছে ভালোবাসা না চাইতে। আমি পরে ভেবেছি এখন এই কথা বলছো, পরে ঠিক আমাকে ভালোবাসবে, কিন্তু আমি ভুলছিলাম। তুমি কখনোই আমাকে ভালোবাসেনি আরিশ, আর আদৌ কি আমাকে ভালোবাসবে তুমি? সারার প্রতিটা কথায় আকুতি মিনতি ছিল, অসহায়ত্ব ছিল, ভালোবাসার দাবি ছিল প্রতিটা কথায়। প্রতিটা কথা আরিশের হৃদয়ে গিয়ে বেঁধে। সেও তো আর পারছে না তার মায়াবতীর চোখের পানি দেখতে।
পারছে না ভালোবাসার কথা না বলে থাকতে, তাই সে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল, চোখ এখনো সারার দিকে। আরিশ বসে পড়ার সাথে সাথে সারা চোখ তুলে আরিশের দিকে তাকালো। চোখে এখনো পানি রয়েছে তার। সে আরিশের দিকে অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, আমাকে ভালোবাসো না কেন? কেন এখনো নীরাকে ভালোবাসো তুমি? বিয়ের এতদিনও কেন আমাকে ভালোবাসতে পারোনি তুমি? কেন ভালোবাসো না সারার আমাকে, এই মেয়েটাকে? কেন আরিশ, কেন? আমাকে জবাব দাও প্লিজ। আমাকে ভালোবাসা না দিতে পারলে বলো, আমি চলে যাব তোমার জীবন থেকে, কখনো ফিরে আসবো না তোমার জীবনে। সারা কথা শেষ করে আরিশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিশও কিছুক্ষণ সারার দিকে চেয়ে রইল। এরপর হঠাৎ করে সে সারার মাথার পেছনে হাত দিয়ে চুলগুলো শক্ত করে মুঠো ধরে নিজের কাছে নিয়ে আসলো, আর সাথে সাথে সে সারার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। আরিশের এমন কাজে আকাশ থেকে পড়ল সারা। এমন সময় এমন কাজ সে মোটেও আশা করেনি। নতুন বছরের নতুন দিনে যে কিছুই তার আশানুরূপ হচ্ছে না, এজন্য সে বেশ রেগে আছে। তবে এই মুহূর্তে সে অবাক না হয়ে পারছে না। আরিশের এমন কাজটার কারণটা ঠিক ঠাউর করে উঠতে পারছে না। ঠিক এই মুহূর্তে তার দম বন্ধ হয়ে আসছে। সে জোর করে আরিশকে নিজের থেকে ছাড়িয়ে নিতে চাইল, তবে পারল না। অবশ্য খানিক সময় পর আরিশ নিজেই তাকে ছেড়ে দিল। আরিশের ছেড়ে দেওয়ার পর সে লম্বা লম্বা করে কয়েকটা শ্বাস টেনে নিল। এদিকে আরিশ স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। নিজেকে স্বাভাবিক করে নিয়ে সারা আরিশের দিকে তাকালো। যদিও প্রচন্ড লজ্জা লাগছে তার, তবু সে আরিশের এমন কাজের জবাব চায়। চোখে মুখে তার হাজারো প্রশ্ন। কিছুক্ষণ পর আরিশ বাঁকা হেসে বলল, এখনই কি বলবে আমি তোমাকে ভালোবাসি না? এখনই কি বলবে আমি নীরাকে ভালোবাসি? এখনই কি বলবে এই 1.5 মাসে আমি তোমাকে ভালোবাসতে পারিনি? সারার চোখে মুখে এখনো হাজারো প্রশ্নের মিছিল। সে কিছুই বুঝে উঠতে পারছে না। আরিশ তাকে ভালোবাসলে বলেনি কেন, কি কারণের, সে কিছুই বুঝে উঠতে পারছে না। আরিশ সারার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবারও প্রশ্ন করল, কি হলো বলো? আমার প্রশ্নের জবাব দিতে পারছো না বুঝে? সারা তার লজ্জা ভাবটাকে পাশ কাটিয়ে সাহস নিয়ে আরিশকে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? আরিশ এবার ভুজুকাল কুচকে সারার প্রশ্নের জবাব না দিয়ে নিজেই উল্টো প্রশ্ন করে বসলো। কিছুক্ষণ আগে তো তুমি করে বলেছিলে, তো এখন আপনি করে বলছো কেন? সারা আরিশের প্রশ্ন শুনে চোখে মুখে বিস্ময় ভাব ফুটিয়ে তুলে অবাক কণ্ঠে বলল, সত্যি? আমি কখন তুমি করে বললাম? আমার মনে আসছে না। সারার কান্না এখন পুরোপুরি থেমে গিয়েছে, তবে চোখের জল এখনো মুক্তোর মতো চিকচিক করছে চোখের কোণে। আরিশ নিজের ডান হাতটা এগিয়ে সারার চোখের কোণে নিয়ে আলতো করে আঙুল দিয়ে মুছে বলল, তোমার মনের কষ্ট বের করাতে তুমি এতটা ব্যস্ত ছিলে যে তোমার মনেই নেই তুমি আমাকে ঠিক কখন তুমি বলে সম্বোধন করেছ। সে যাই হোক, এখন থেকে আমাকে তুমি করেই বলবে। আপনি অনেকদিন বলেছ, এবার তুমিতে ট্রান্সফার হও। সারা মৃদু হেসে দিল আরিশের কথা শুনে। আরিশ সারার হাসি দেখে নিজেও সামান্য হেসে বলল, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ঠিক এই কথাগুলো শোনার জন্য সারা উন্মুখ হয়েছিল এতদিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।